অহি বনু, আজকে যেতে পারবো না, কাজের প্রচুর চাপ, অনেক ব্যস্ত আছি, কালকে বাসায় নিয়ে যাব। ইচ্ছে রেগে বলল। থাকুন আপনার কাজ নিয়ে, আমি আর ওহি চললাম। যত সব খুশিটা লোকজন মুডটাই নষ্ট করে দিল। অনুভব রাখলো না, থমথমে গলায় বলল। অহিকে দাও। ইচ্ছে দিয়ে দিল। অনুভব ওহিকে বুঝিয়ে বলে ফোন রেখে দিল। ইচ্ছের রাগে রীতিমতো কাঁপছে। ওহি ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে আছে। কখন যে তাকে কি বলে ঠিক নেই। ইচ্ছে আবার তার হাত থেকে ফোন নিয়ে রঙ্গনকে কল দিল। রঙ্গন ঘুমিয়েছিল। এ সময় কল আসায় নাম্বার না দেখেই কল কেটে রেখে দিল। বেশ কয়েকবার আসার পরে বিরক্ত হয়ে সামনে ধরল। ওহির নাম্বার থেকে এতগুলো কল দেখে ব্যাক করল। ইচ্ছে সাথে সাথে রিসিভ করেই বলল। ভাইয়া ফ্রি আছেন? একটু আসতে পারবেন? রঙ্গন অবাক হলো। হঠাৎ এই কথা বলছে কেন বুঝলো না। কোনো বিপদে পড়লো না তো? তাড়াহুড়ো করে জিজ্ঞেস করলো। কেন বনু, কোনো সমস্যা? কিছু হয়েছে? তোরা ঠিক আছিস? ওহি বড় একটা শক খেল। রঙ্গন এত ভালো করে কথা বলতে পারে তার জানা ছিল না। তবে ইচ্ছে সেদিকে পাত্তা না দিয়ে বলল। ওই বেড়া অনুভব মির্জা আসেনি, আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ভদ্রলোক নাকি ব্যস্ত, তাই আজকে আর যাওয়া হবে না। তাই আমরা আপনার সাথে ঘুরতে যাব, নিয়ে যাবেন? একদমই কথাগুলো বলে থামলো ইচ্ছে। রঙ্গন হাসলো। হাতে থাকা ঘড়ি দেখে নিয়ে বলল। আধা ঘন্টা সময় দে, আমি আসছি। ঠিক আছে। ওহি মাথায় হাত দিয়ে বসে বলল। পাগল তুই, ভাইয়া দেখে ফেলে কি হবে? ইচ্ছে রেগে গিয়ে তার চুল টেনে ধরে বলল। ফাজিল বেডি, যখন দিনরাত ফোনে কথা বলিস তখন তোর ভাই কই থাকে? থাক, তোর যাওয়া লাগবে না, আমি জিনিয়া আর জিহান যাব। কি, ওদেরও নিবি? হ্যাঁ অবশ্যই। দাঁড়া, ওদের রেডি হয়ে রাস্তায় মোড়ে আসতে বলি। ঠিক আছে। শেষমেশ ইচ্ছের কথাই রাখতে হলো। রঙ্গন নিচে এসে কল দিতেই তারা নেমে পড়ল। রঙ্গন তাদের বলল রিস্কায় উঠে পড়তে, আগে থেকে নিয়ে এসেছিল। ইচ্ছে জানায় সামনে আরো দুটো ফ্রেন্ড আছে। রঙ্গন বলল। সমস্যা নেই, আগে তোরা উঠে পড়, ওদের জন্য সামনে থেকে রিক্সা নিয়ে নিব। আচ্ছা, কিন্তু আমরা যাব কোথায়? বইমেলা হচ্ছে, যাবি? ইচ্ছে বলার আগেই ওহি বলল। যাব। অবশেষে সবাই মিলে বই মেলায় হাজির হলো। সবাই মিলে ঘুরে ঘুরে বই দেখতে লাগলো। রঙ্গনের কথা জিহানরাও জানে, তাই আর কোনো প্রশ্ন করেনি আলাদা করে। তবে এখানেও কাপল দেখে বলল। দেখেছিস, এখানেও এরা, এদের জন্য কোথাও গিয়েও শান্তি নেই, সব জায়গায় হাজির। ইচ্ছে টিটকারি মেরে বলল। তাতে তোর কেন এত চলে? আমার তো জ্বলবেই, কারণ আমার নেই। জিনিয়া বলল। এখন থাকলে কি করতে? বই কিনে দিতাম। জিনিয়ার সাথে সাথে টেনে ধরে বলল। গফ নাই তাতে কি, বোন তো আছে, আমাদের তিনজনকে কিনে দিবি চল। বলেই টানতে টানতে একটা স্টোরে নিয়ে গেল। ওহিও যাচ্ছিল, তবে তার আগেই রঙ্গন তার সামনে দাঁড়ালো। ওহি চশমা ঠেলে হাতে নিয়ে বলল। কি? তোরা যারা চোখে কম দেখিস তারা চশমা ছাড়া কানেও কম শুনিস নাকি? হ্যাঁ, ওহি আবার চশমা পরে নিয়ে বলল। না, বাজে কথা বলবেন না। বেশ, বই কিনবি? না, টাকা আনতে মনে নেই। চল আমার সাথে। কোথায়? চান্দে। কি? রঙ্গন আরেক দিকে পা বাড়ালো। ওহি দোটানায় পড়ে গেছে কোন দিকে যাবে। রঙ্গন বেশ কিছুটা যাওয়ার পরে যখন দেখলো আর একজনেরও হুদিস নেই, তখন ডাক দিল। কিরে, আসবি নাকি পালকি আনতে হবে? ওহি বড় বড় করে তাকিয়ে বলল। না না, আসছি। রঙ্গন তাকে বলল। পছন্দ মতো বই নিয়ে নে যা। ওই কিছু না বলে বই দেখতে লাগলো। হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা নিয়ে কিছু সময় নাড়াচাড়া করে বলল। এটা নিব। আচ্ছা, ইচ্ছের জন্য একটা নে। ওহি আরেকটু ঝুঁকে ঝুঁকে আরিফ আজাদের বেলা ফুরাবার আগে বইটা নিয়ে বলল। এই দুটোই থাক, শেয়ার করে পড়বো। ইচ্ছে আর জিনিয়া মিলে জিহানের থেকে বই নিয়ে তবেই ছাড়ল না। জিহান হতাশ সুরে বলল। তোদের মতো ভদ্র মহিলাদের সাথে আমি আর কোথাও কোনোদিন যাব না। দুজনেই মুখ ভেঙচি দিয়ে চলে গেল। ওহি ততক্ষণে আগের জায়গায় এসে দাঁড়িয়েছে। রঙ্গন টাকা মিটিয়ে নিজেও এসে বলল। এখন কোথায় যাবে? ইচ্ছের আগে জিনিয়া জবাব দেয়। আগে কিছু খাবো। রঙ্গন তাদের নিয়ে একটা সামনে এগোলো। একটা ফাস্টফুডের দোকান দেখে সবাইকে গিয়ে বসতে বলল। যে যার মতো খাবার নিল।
ওহি জানালো সে কিচ্ছু খাবে না। রঙ্গন কিছু সময় ভ্রু কুঁচকে যে তার পাশে গিয়ে চেয়ার টেনে বসে ফিস করে বলল, কি সমস্যা তোর? এত ভাব দেখাচ্ছিস কেন? থাপ্পড় কত প্রকার জানিস তুই? একটা বাড়তি কথা বলালে একদম উদাহরণ সহ কিন্তু দেখাই দিব। ওহির প্রচন্ড মন খারাপ হলো, চোখ ঝাপসা হয়ে আসছে, নাক টেনে বলল, আপনি খুব খারাপ। তুই আর তোর ভাই এটা ছাড়া অন্য কোনো শব্দ জানিস না? ওহি চুপ করে রইল। রঙ্গন তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শোন, তোর রাগের কারণ আমি হলেও রাগ ভাঙানোর উপায় আমার জানা নেই, তাই অযথা রাগ করে সময় নষ্ট করিস না। হ্যাঁ প্লিজ, আমরা তো ধৈর্য নাই। দেখা যাবে তোর রাগ ভাঙাতে গিয়ে দুটো থাপ্পড় দিয়ে বসি আমি, তখন ভালো লাগবে? ইচ্ছের এখন ভালো লাগছে। বেশ অনেকটা সময় ঘোরাঘুরি করে সবাই যে যার গন্তব্যে চলে গেল। পরের দিন অনুভব সময়ের আগেই চলে এসেছে। ওহিকে কল দিয়ে নামতে বলেছে, 1 ঘন্টা হয়ে গেল, তবুও কেউ নামছে না। মূলত ইচ্ছে যেন বুঝে এমন করেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছে আর মিটিমিটি হাসছে। ওহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড দেখছে। 1 ঘন্টা পার হতেই ইচ্ছেকে টেনে বের করলো। অতপর দুজনে গিয়ে অনুভবকে কিছু না বলে গাড়িতে উঠে বসল। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, এত দেরি হলো কেন? ইচ্ছে আর চোখে তাকিয়ে বলল, ব্যস্ত ছিলাম। ওই বিষয়টা সামলাতে বলল, ওই ভাইয়া আসলে কিছু জিনিস তোলা হয়েছিল না। এখন চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে না তোমার? অনুভব ইচ্ছের দিকে তাকিয়ে কিছু না বলে উঠে বসল। অতপর রওনা দিল। বেশ কয়েক ঘন্টা জার্নি করে আপনজনদের কাছে ফিরল। আনোয়ারা বেগম সকাল থেকে ভালো মন্দ রান্না করে বসে আছে। ইচ্ছে বাড়ি ফিরতেই তাকে জড়িয়ে ধরে কিছু সময় কান্নাকাটি করল। শফিক সাহেব তাকে থামাতে ইচ্ছেকে উদ্দেশ্য করে বললেন, ইচ্ছে নারী বলতো এখানে সব থেকে ছোট কে? ইচ্ছে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন আমি? আরে ধুর, যে কথা কথা কাঁদে সেই হচ্ছে সব থেকে ছোট মানুষ। ইচ্ছে হাসল। আনোয়ারা বেগম কান্না বন্ধ করে চোখ গরম করে তাকালেন। 7 দিন পর আজকে ইচ্ছেদের ঢাবির রেজাল্ট দিয়েছে। সকাল থেকে সে কি টেনশন দুজনের। ওই তো কয়বার কেঁদেছে ঠিক নেই, তবে রেজাল্ট দিতে দিতে একেবারে সন্ধে গিয়ে দিল। ইচ্ছে তো রেগে কিছু সময় গালমন্দও করলো। এত দেরি করার কি দরকার ছিল? আরেকটু হলে তো জানটাই বের হয়ে যাচ্ছিল। অবশেষে আশা পূরণ হয়েছে, ভালো নাম্বার পেয়েছে। তবুও টেনশন কমলো না। যদি আলাদা সাবজেক্ট আসে তখন তো সবসময় একসাথে থাকা হবে না। এসব নিয়েই দুজনে ফোনে আলোচনা করছিল। হঠাৎ ওহির মা অনিমা বেগম ভেতরে এসে ওহিকে বললেন, একটু ফোনটা দে তো, ইচ্ছের সাথে একটু কথা বলবো। ওহি মাথা নাড়িয়ে ফোন দিয়ে দিল। অনিমা বেগম ফোন ধরে হ্যালো বলতেই ইচ্ছে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি চান, কেমন আছেন? অনিমা বেগম হাসলেন। সবার সাথে জান লাগানোটার ইচ্ছে ছোটবেলার স্বভাব, তবে এই ডাকটা ইচ্ছের মুখে শুনতে বড্ড ভালো লাগে। অবশেষে উত্তর নিলেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, একটু ভালো ছিলাম, তবে আমার 2 মেয়ের রেজাল্ট শুনে আরও ভালো আছি। আচ্ছা, যে জন্য ফোন দিলাম আগে সেটা বলি। কালকে আমরা সবাই মিলে এক জায়গায় যাব, তবে ওহিকে নিয়ে যাব না। ও একা একা থাকবে। তুই কি একটু আসতে পারবি? তুই থাকলে একটু শান্তি পেতাম। ইচ্ছে হেসে বলল, কেন পারবো না? অবশ্যই পারবো। আমি সকাল সকাল পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, এখন তবে রাখছি। আচ্ছা। অনিমা বেগম ফোন রেখে ওহির দিকে তাকালো। অতঃপর দুজনেই হাসলো। পরের দিন ইচ্ছে আসলো, তবে একটু দেরি করে। এসে দেখলো আগে থেকেই অনিমা বেগম আর অনুভব রেডি হয়ে বসে আছে। সে আসতেই অনিমা বেগম তার দিকে এগিয়ে গিয়ে মাথায় হাত দিয়ে বলল, এত দেরি হলো কেন রে ইচ্ছে মা? আর বলো না, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ওহ আচ্ছা, সমস্যা নেই। এখন তাহলে আমরা বের হই। আমরা না আসা পর্যন্ত কিন্তু বাড়ি যাবি না। ঠিক আছে, যাব না। কি এমপি মশাই, এত সেজেগুজে কই যাচ্ছেন? এমপি কখন কি করে তা জনগণ তা জানার অধিকার রাখে। অনুভব মুস্কি হেসে বলল, শোনো মেয়ে, এমপি কি করতে যাচ্ছে জনগণ তা খুব তাড়াতাড়ি জানতে পারবে। সারাদিন দুজন মিলে খুব আড্ডা দিল। গল্পে এতটাই মজে ছিল, খাওয়ার কথা ভুলে গেছে। এই যে কথা বলে না, গল্প কে করে অল্প।
অনিমা বেগম তাদের জন্য রান্না করে রেখে গিয়েছেন। ওহিকে বলে গেছেন দুজন গরম করে খেতে, অথচ সেও বেমালুম ভুলে গেছে। যখন মনে পড়ল তখন অলরেডি 3টা বাজে। দুজনেই উঠে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে নিল প্রথমে, অতঃপর খাবার বেড়ে নিয়ে সোফায় গিয়ে বসল। উদ্দেশ্য মুভি দেখবে। ওহি টেবিলের উপরে ল্যাপটপ সেট করে 12 ফাইল মুভিটা চালু করে দিল। এটা নিয়ে ফেসবুকে অহরহর পোস্ট দেখেছে, তবে পড়াশোনার চাপে দেখা হয়নি। ইচ্ছে মুখে খাবার নিয়ে ওহিকে তাড়া দিয়ে বলল, আর কতদিন দাঁড়িয়ে থাকবি? এখানে এসে খেতে বস। ওহিও গিয়ে বসলো। মুভি শেষ হওয়ার আগেই তাদের খাবার শেষ হলো। ইচ্ছে সোফার উপর ওহির কোলে মাথা দিয়ে শুয়ে বলল। ওহি কিছু বলল না। শেষে সিনে গিয়ে বেচারি ওহি একদম কান্নাই করে দিল। ইচ্ছে একবার তার দিকে তাকাচ্ছে, একবার ল্যাপটপের দিকে তাকাচ্ছে। শেষমেশ উঠে বসে বলল, রে কাঁদছিস কেন? নায়ক আইপিএস হয়ে গেছে, এখন তো খুশি হওয়ার কথা। কই সে যখন খাটলো তখন তো চোখ থেকে পানি বের হলো না, এখন কেন হচ্ছে? ইচ্ছের কথায় ওহি থেমে গেল। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, তাই তো, এখন কেন কাঁদছি? ইচ্ছে আফসোসের সুরে বলল, এটা সত্য ঘটনার উপরে বানানো হয়েছে, শিক্ষণীয় একটা মুভি। আর আমাকেও কিছু কিছু বাঙালি পোলাপাইন কি শিক্ষা নিল জানিস? কি? জীবনে গফের গুরুত্ব অপরিসীম। অতঃপর দুজনেই হাসতে লাগলো। এগুলো নিয়ে মূলত ফেসবুকে ট্রোল চলেছে টানা 1 মাস। ইচ্ছে ওহির হাত ধরে টেনে তুলে মুখে মুখে গান ধরে নাচতে লাগলো। এটা তার আগেরকার স্বভাব, হুটহাট নাচতে শুরু করা। এমন সময় কলিং বেল বেজে উঠল। ওহি সোফায় বসে বলল, আমার মাথা ঘুরছে, তুই খুলে দিয়ে আয়। ইচ্ছে গিয়ে দরজা খুলে দিতেই দেখলো অনিমা বেগম হাতে মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছেকে দেখে হাসলেন। প্যাকেট খুলতে খুলতে বাসায় ঢুকলেন। পিছু পিছু অনুভবও আসলো, তবে ইচ্ছেকে কিছু বলল না। মুখ তার গম্ভীর। ইচ্ছে তার মুখ দেখে মনে মনে বলল, এই ব্যাটার আবার কি হলো? অনিমা বেগম ডাকতেই দরজা বন্ধ করে তার কাছে গেল। কাছে যেতেই একটা মিষ্টি মুখে দিয়ে দিল। ইচ্ছে চিবাতে চিবাতে বলল, কিসের মিষ্টি গো আন্টি? অনিমা বেগম ওহির মুখেও একটা মিষ্টি দিয়ে বলল, অনুভবের বিয়ে ঠিক করে আসলাম রে। ইচ্ছের মুখ থেমে গেল। বাকিটুকু গিলে খেয়ে ফেলল। মানে কবে? মানে আবার কি, বিয়ে রে বিয়ে, আমার অনুভবের বিয়ে। আমার কত শখ জানিস, ধুমধাম করে ছেলের বিয়ে দিব। তুই কিন্তু 7 দিন আগেই আসবি। ইচ্ছে কিছু না বলে অনুভবের দিকে তাকালো। এখনো মুখ গোমরা করে সোফায় বসে ফোন টিপছে। অতঃপর ওহির দিকে তাকালো, সেও অবাক হয়ে তাকিয়ে আছে। ইচ্ছের হঠাৎ মন খারাপ হয়ে গেল। একটু একটু খারাপ নয়, খুব বেশি খারাপ লাগছে। তবে বুঝলো না তার সব থেকে অপছন্দের লোকের বিয়ে ঠিক হয়েছে, এতে তার কেন খারাপ লাগছে। ইচ্ছের মন চাইছে ছুটে চলে যেতে, সময় নষ্ট করলো না। বলল, আমার এখন বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে এসেছে। অনিমা বেগম বেশ কয়েকবার থাকতে বললেন, তবে ইচ্ছে রাজি হলো না। ওহি উপরে গিয়ে ইচ্ছের ফোন আর ব্যাগ নিয়ে এসে তার হাতে দিয়ে বলল, চল এগিয়ে দিয়ে আসি। ইচ্ছে শুধু মাথা নাড়ালো। ওহির সাথে বেরিয়ে পড়ল। অনুভব এত সময় আর চোখে ইচ্ছের ভাবগতি দেখছিল। চলে যেতেই সরাসরি সদর দরজার দিকে আর বসলো না। উঠে নিজের রুমে যেতে যেতে বিড়বিড় করে বলল, সময় বৃথা, তুমি বললে না, বোকা ভেবে গেলে আমার পরিণীতা, তুমি একা, আমি ঠিকই ভাবি তোমারে। ইচ্ছে মির্জা বাড়ি থেকে বের হতে বারবার চোখ মুছতে লাগলো। ওহি প্রচন্ড অবাক হলো, বারবার জিজ্ঞেস করতে লাগলো, ইচ্ছে, সই আমার কি হয়েছে? কাঁদছিস কেন? শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে বল আমায়। উত্তর না পেয়ে জড়িয়ে ধরল। ইচ্ছে এবার জোরে কেঁদে ফেললো। নাক টানতে টানতে অস্পষ্ট ভাবে বলল, আমি জানি না, তবে আমার কান্না পাচ্ছে খুব। ওহি বিশ্বাস করলো না, কারণ ইচ্ছে এমনি এমনি কাদার মানুষ নয়। তার মন অন্য কথা বলছে, তবে মস্তিষ্ক বিশ্বাস করতে চাইছে না। ইচ্ছেকে সময় দিল স্বাভাবিক হতে।
বেশ কিছু সময় পরে ইচ্ছে নিজে থেকেই তাকে ছেড়ে দিয়ে বলল। আমি যাই এখন। দাঁড়া, ড্রাইভার চাচাকে বলি তুই গাড়িতে যা। ইচ্ছে রাজি হলো না, বলল। না, আমি রিক্সা বা অটোতে করে যাব। থাক, আসি। ইচ্ছে হাঁটতে লাগলো। পেছন ফিরে দেখলো না তার সই অবাক পানে তার দিকে চেয়ে আছে, কারণ তার থেকে বেশি অবাক সে নিজেই হয়েছে। রঙ্গন দূর থেকে সব কিছুই দেখলো। ইচ্ছে একটা রিক্সা ডাক দিয়ে উঠে বসতেই রঙ্গন নিজেও গিয়ে উঠল। ইচ্ছে অবাক হয়ে বলল। ভাইয়া, আপনি? রঙ্গন একটা টিস্যুর প্যাকেট ধরিয়ে দিয়ে বলল। কি হয়েছে? ইচ্ছে নাক টানতে টানতে বলল। ওই খুশিটা লোকের বিয়ে। রঙ্গন বুঝলো কার কথা বলছে, তাই জিজ্ঞেস করলো। তাতে তুই কাঁদছিস কেন? জানি না। রঙ্গন লম্বা একটা শ্বাস দিল। বড্ড মায়া কাজ করছে। বোনটার মাথায় হাত দিলে কি সে রাগ করবে? মন বলল করবে না, দে। আগে কখনো ভাবনা চিন্তা করে কিছু করতো না, কিন্তু আজ এই বোনটাকে সে কত খুঁজে, শুধু একটিবার দেখার আশায়। অবশেষে খুঁজে পেল, তবুও কত বাধা মুখে বলতে পারল না আমি তোর ভাইরে ইচ্ছে। বাহিরের শক্ত খোলসটা বেরিয়ে আসতে চাইলে চোখ কাঁপছে বারবার। বুক চিরে কিছু দীর্ঘশ্বাস বের হলো। চোখ থেকে পানি পড়ার আগেই নিজেকে স্বাভাবিক করে নিল। বোনের মনোভাব বুঝতে তার সময় লাগলো। মাথার উপর হাত রেখে বলল। কাঁদিস না ইচ্ছে। তুই বললে আমি শুধু অনুভব মির্জাকে নয়, ইলন মাস্ককেও তুলে আনতে পারি। ইচ্ছে থেমে গেল, অবাক চোখে রঙ্গনের দিকে চাইল। একটু পরে মাথা নাড়িয়ে বলল। না, আমার কাউকে লাগবে না। রঙ্গন মুচকি হেসে ইচ্ছের হাতে একটা কাগজ দিয়ে বলল। আমার নাম্বার আছে, লাগলে আমাকে কল দিস, এনে দিব। আর কাঁদিস না। বলে চলন্ত রিক্সা থেকে নেমে গেল। ইচ্ছে তাকিয়ে রইল। কেন জানে না আজকে রঙ্গনের কথা শুনে বড্ড আপন লাগছিল। তবে এখন নিজেকে স্বাভাবিক করা দরকার, নইলে দাদিজান হাজারো প্রশ্ন করবে। মাথা থেকে এমপি মশাই নামটা বাদ দেওয়ার চেষ্টা চালালো। রঙ্গন একটা দোকানে ঢুকিয়ে সিগারেট নিল। দোকানদারকে বলল। এই মাসে কত টাকার সিগারেট খেয়েছি হিসেবে ইস্তিয়াকে পাঠানোর থেকে নিয়ে আসবি। দোকানদার মাথা নাড়িয়ে বলল। আচ্ছা ভাই। রঙ্গন একটা ব্রেঞ্চ টেনে নিয়ে গিয়ে বসলো। মুখে সিগারেট নিয়ে টি শার্টের হাতা গুটিয়ে নিয়ে পকেটের থেকে ফোন বের করলো। ওই রুমে বসে ইচ্ছের কথা ভাবছিল। বারবার চেক করছিল কয়টা বাজে। তাদের বাড়ি থেকে ইচ্ছেদের বাড়ি যেতে 20 মিনিট সময় লাগে। আরেকবার ফোন হাতে নিতেই রঙ্গনের কল আসলো। কল ধরতেই রঙ্গন বাস খাই গলায় বলে উঠল। তোর ভাইয়ের পাখা গজিয়েছে, তাই না? মনে রাখবি, তার পাখা ছাড়তে আমার সময় লাগবে না। ওই হক চকিয়ে উঠে বলল। মানে? এই ইচ্ছে, কাঁদছিল কেন? ওহি আমতা আমতা করে বলল। আসলে আসলে আমি জানি না। রঙ্গন সাথে সাথে ধমকে উঠল। জানিস না? কিসের সই তুই তার মন বুঝিস না? দেখুন, এইভাবে বলবেন না, আমি ওর মনোভাব বুঝেছি। তাহলে হুদায় ঢং করছিস কেন? হ্যাঁ, চুপ করে রইল। ইচ্ছেকে নিয়ে রঙ্গন এমন করছে কেন তার মাথায় আসলো না। তার ভাবনার মাঝেই আবার গম্ভীর কণ্ঠে বলল। শোন, তোর ভাইকে ভালো হয়ে যেতে বলবি। ইস রে, আমার ভাইকে ভালো হতে বলেছে। শুনুন, আগে নিজে ভালো হন। রঙ্গন হাসলো, পায়ের পা তুলে বসে বলল। তুই জীবনে আসলে বোধহয় ভালো হয়ে যেতে পারি। ওই চোখ বন্ধ করে ফেললো। কিছু সময় পর আবার খুলে বলল। আচ্ছা, আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? ইচ্ছের সাথে তো সেদিন মেলায় কি সুন্দর করে কথা বললেন, আমার সাথে কেন বলেন না? কারণ তুই তোর ভাইয়ের বোন। আজব, তাহলে কি আমার আপনার বোন হওয়া উচিত ছিল? থাপ্পড় চিনিস কাকে কি বলতে হয় জানিস না? ওহি অভিমানী সুরে বলল। আমি আর আপনার সাথে কথা বলবো না। যেদিন ভালোভাবে কথা বলতে পারবেন সেদিন কল দিন। রঙ্গন টিটকারি মেরে বলল। সে আশায় থাকলে বুড়ি হয়ে যাবি। অশান্তিকর লোক একটা। রঙ্গন মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলল। খারাপ প্রেমিকরা কিন্তু ভালো জামাই হয়। বিশ্বাস না হলে বিয়ে করে দেখতে পারিস। ওহি ভেবাচেকা খেয়ে গেল। আপনি আমার প্রেমিক কবে হলেন? আমি কি একবারও বলেছি তোকে আমি তোর প্রেমিক? হ্যাঁ, ওহি রেগে ফোন কেটে দিল। বদলোক একটা, জীবনেও কথায় পারা যায় না। রেগে বিছানার উপর ফোন ছুঁড়ে মেরে বলল। তুই জীবনও বউ পাবি না, শয়তান। তখনই পেছন থেকে কেউ বলে উঠল। কোনো শয়তান জীবনে বউ পাবে না। ওহি চমকে পিছনে ঘুরল।
এই সময় সে অনুভবকে আশা করে নাই। মনে মনে আফসোস করতে লাগলো কেন রুম লক করে নাই। এখন কি উত্তর দেবে ভাবতে লাগলো। অনুভব বোনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। এগিয়ে এসে বোনের মাথায় হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমার একমাত্র আদরের বোন। তোর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না, তাই এমন কিছু করিস না যাতে নিজের ক্ষতি হয়। বলেই অনুভব চলে যাচ্ছিল। ওহি এত সময় মাথা নিচু করে রেখেছিল, এখন মাথা তুলে হাত কসলাতে কসলাতে বলল, ভাইয়া আসলে আমি অনুভব শান্ত চোখে তার দিকে তাকালো, হাত দিয়ে থামতে ইশারা করে বলল, তুই যা ভেবেছিস আমি তাই বলছি। তোকে আমি মেরে ধরে বোঝাতে পারবো না, তোর ঠিক ভুল দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তুই নিজেও জানিস সে তোর জন্য মঙ্গলজনক নয়। ওহির চোখ দুটো টলমল করতে লাগলো। কি করে সবাইকে বোঝাবে মনের কথা। অনুভব বোনের মনোভাব বুঝল, থমথমে গলায় বলল, তুই তাকে বলবি ভদ্রলোক হয়ে দেখাতে, তবে আমি ভেবে দেখব। ওহি দৌড় দিয়ে ভাইকে জড়িয়ে ধরল, নাক টানতে টানতে বলল। ভাইয়া ইচ্ছে খুব কাজ ছিল। অনুভব অবাক না হয়ে পারল না, হতভম্ব হয়ে বলল, কেন কাঁদছিল? তোমার বিয়ের কথা শুনে। অনুভব মুচকে হেসে বলল। তার সাথে কথা বলে নেব, তুই টেনশন করিস না। ওহি সম্মতি দিতেই অনুভব রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে ফোন বিছানার উপর থেকে ফোনটা নিল। কিছু একটা ভেবে ফোনটা পকেটে ঢুকিয়ে ছাদে চলে গেল। তাদের বাড়ির ছাদে হরেক রকমের ফুলের সমাহার। বাগানটা অবশ্য ওহির। মেয়েটা ফুল অনেক বেশি পছন্দ করে। গাছগুলো অনুভবেরই এনে দেওয়া, যদিও গাছের বেশিরভাগ যত্নই অনিমা বেগম করেন। অনুভব ফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল আর ভাবছিল তার সাদাসিধা বোনটাকে নিয়ে রঙ্গনের মনে কি চলছে। দলের লোক লাগিয়ে যে কিছু করবে তারও উপায় নেই। এই অফার চয়ন তাকে দিয়েছিল, কিন্তু সে তা করতে পারেনি। কি করে করবে? ছেলেটার উপর যে তার বড্ড টান। কিছু ভালোবাসা মনের কোণে যত্ন করে রাখা থাকে, যা কেউ জানতে পারে না। রঙ্গনে বোধ হয় আর কোনোদিন জানতে পারবে না। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনে পড়ে গেল ভার্সিটি লাইফের সেই দিনগুলো। রঙ্গনের সাথে তার প্রথম দেখা ভার্সিটির প্রথম ক্লাসে। অনুভব ক্লাসে ঢুকতেই একটা ছেলে তার সামনে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, উইল ইউ ম্যারি মি? সাথে সাথে ক্লাসে হাসির রোল পড়ে গেল। অনুভব ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা উঠে দাঁড়ালো। সবাইকে হাত দিয়ে ইশারা করে থামতে বলে নিজে হেসে অনুভবের কাঁধে হাত রাখলো। অনুভব ইতস্তত বোধ করলো, ছাড়ানোর চেষ্টা করলো। তা দেখে ছেলেটি হেসে বলল, আরে কুল, আমার কোনো সমস্যা নেই। এমন করছিস কেন? হ্যাঁ, আমি ভালো মানুষ, আমার কোনো দোষ নেই। এরা আমাকে ডেয়ার দিয়েছিল যে এখন ক্লাসরুমে ঢুকবে তাকে বিয়ের প্রপোজ করতে হবে। অনুভব সবার দিকে তাকাতেই সবাই সম্মতি দিল। ছেলেটি তখন তার কাঁধ ছেড়ে হেসে হাত বাড়িয়ে বলল, আমি রঙ্গন পাঠান। অনুভব মির্জা। ছোট্ট জবাব তার। রঙ্গন ভ্রু কুঁচকে বলল, তুই কি মেপে মেপে কথা বলিস নাকি? হ্যাঁ, শোন, তোকে আমার ভালো লেগেছে। আজকে থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড, বুঝেছিস? অনুভব কিছু বলার আগে স্যার চলে আসে। রঙ্গন তাকে টেনে নিয়ে গিয়ে নিজের কাছে বসায়। অনুভব বুঝতে পারে ছেলেটা প্রচণ্ড দুষ্ট, এর সাথে তার যাবে না, ইগনোর করে চলতে হবে। কিন্তু তার আশায় জল ঢেলে রঙ্গন সবসময় তার সাথে লেগে থাকত। প্রথম প্রথম খুব বিরক্ত হতো, কিন্তু একদিন লাইব্রেরি থেকে বই নিয়ে বের হতে গিয়ে একটা সিনিয়র ভাইয়ের সাথে ধাক্কা লাগে। অনুভব সরি বলার আগেই নাক বরাবর ঘুষি মারি। প্রথম বর্ষের স্টুডেন্ট, তারা সিনিয়রের সাথে টক্কর নেওয়া যাবে না ভেবে বিষয়টা সমাধান করে নিতে চায়, কিন্তু সে কোনো কথাই শুনছিল না, তাকে ধাক্কাতে থাকে। লাইব্রেরির এই ঘটনা একজন রঙ্গনকে বলতে সে ছুটে আসে। হাতে নিয়ে এসেছে একটা বাঁশ। সিনিয়রটা তখন ওকে ছেড়ে রঙ্গনকে বলে, কিরে, মারবি নাকি? মার তো দেখি, মার। রঙ্গন মারবে এমন সময় অনুভব তাকে পেছন থেকে চাপটে ধরে বলে, ছেড়ে দে রঙ্গন, ঝামেলা করিস না। কে শুনে কার কথা? রঙ্গন চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, তুই আমার বেস্ট ফ্রেন্ডের গায়ে হাত দিস? হ্যাঁ, এত সাহস তোর? আজকে তোকে আমি একদম বুঝিয়ে ছাড়বো রঙ্গন পাঠান কি জিনিস। পরিস্থিতি খারাপের দিকে যাওয়াতে একটা স্যার এগিয়ে আসে, সবাইকে বকাঝকা দিয়ে লাইব্রেরি খালি করতে বলে। অনুভব রঙ্গনের হাত ধরে বাইরে নিয়ে আসে।
শান্ত হয়ে বসতে বলল। রঙ্গন রেগে কিছু বলার আগেই দেখলো অনুভবের নাক থেকে রক্ত আসছে। সাথে সাথে উঠে দাঁড়ালো, ওকে নিয়ে একটা ফার্মেসিতে ঢুকলো। ড্রেসিং করিয়ে দুজন একসাথে বের হলো। তবুও রঙ্গনের আফসোস গেল না। সে হতাশার সরে বলল, তুই আমাকে না আটকালে ওকে আমি হসপিটালে পাঠিয়ে ছাড়তাম। এই জন্যই তোকে আটকেছি। সিনিয়রের গায়ে হাত দিয়েছিস, জানাজানি হলে তোকে ভার্সিটি থেকে বের করে দিত। দিলে দিত, আমি অত কিছু ভেবে কাজ করি না। শোন, মাঝে মাঝে ভাবতে হয়, ভাবনা চিন্তা করে কাজ করতে হয়। যেমন ধরি মাছ না ছুঁই পানি। রঙ্গন না বুঝে বলল। মানে? অনুভব মুচকি হেসে বলল। ওই বেটাকে আমরা ভার্সিটির বাইরে দেখে নেব। রঙ্গন কিছু সময় বড় বড় করে তাকিয়ে থেকে হাসতে হাসতে অনুভবকে জড়িয়ে ধরল। গর্বের সাথে বলল, এই না হলে তুই আমার দোস্ত। বলতে বলতে অনুভবের নাকে মাথা দিয়ে গুঁতা লাগিয়ে দিল। বেচারা চেঁচিয়ে উঠল। সাথে সাথে রঙ্গন দূরে সরে দাঁড়িয়ে কানে হাত দিয়ে সরি বোঝালো। অনুভব হেসে ফেলল। অতপর বলল, বাসায় যেতে হবে এখন। রঙ্গন একা ছাড়ল না। সে নিজেই তার সাথে যাওয়ার জন্য জেদ ধরল। বাধ্য হয়ে অনুভব নিয়ে গেল। আকলিমা বেগমের বাসাতেই তখন অনুভব থাকতো। রঙ্গনকে তার কাকিমণি খুব পছন্দ করত। তখন থেকেই তার যাতায়াত শুরু হয় সেই বাসায়। অনুভব অতীত থেকে ফিরে এলো। কিছু একটা বিড়বিড় করে ফোন বের করলো। ইচ্ছেকে কল দিল। ইচ্ছে উদাস ভঙ্গিতে অন্যমনস্ক হয়ে শুয়েছিল। হঠাৎ ফোন বাজতেই উঠে বসলো। অচেনা নাম্বার দেখে ধরল না, রেখে দিল। কিন্তু আবার বেজে উঠতেই কথা না বলে কানের কাছে ধরল। অনুভব গলা ছেড়ে বলল, শুনলাম কেউ নাকি আমার বিয়ের খবর শুনে কান্নাকাটি করেছে। ইচ্ছে থতমত খেয়ে নাম্বারটার দিকে তাকালো। এমপি মশাই, এই কথা কেমনে জানলো? নিশ্চয় ওহে বলেছে। মনে মনে ওহিকে কিছু বকাঝকা দিতে লাগলো। কোনো সারা শব্দ না পেয়ে অনুভব আবার বলল, খবরটা কি মিথ্যা শুনেছি? ইচ্ছে রেগে গেল। একে তো নিজের অনুভূতি বুঝতে পারছে না, দুইয়ে এলো খুশটামি করতে তাকে কল দিয়েছে। দাঁতে দাঁত চেপে বলল, শুনুন, নিজেকে কি মনে করেন? আপনি একটা কেন 100টা বিয়ে করলেও আমার কিছু যায় আসে না। অনুভব হেসে বলল, 100টা বিয়ে নয়, একজনকেই করব, যে একাই 100। তো করুন না, আমি শুনতে চেয়েছি নাকি? সে কে শুনতে চাইবে না? না। কিন্তু আমি বলতে চাই। ইচ্ছে চুপ করে রইল। অনুভব মুচকি হেসে বলল, যদি বলি তুমি? ইচ্ছে বড় বড় করে তাকালো। অতপর থমথমে গলায় বলল, আপনার এসব রসিকতা শোনার ইচ্ছে আমার নেই। রাখুন ফোন, যত সব। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, শোনো মেয়ে, তোমার সাথে আমার রসিকতার সম্পর্ক নয়। আর আমি বিয়ে করলে তোমাকেই করব, কথাটা মাথায় গেঁথে নিও। রাখছি। ওই অনেক সময় ভাবনা চিন্তা করে রঙ্গনকে কল দিল। রিং হতে হতে আবারও কথাগুলো সাজাতে লাগলো। এই লোকের সাথে কথা বলে পারা যায় না। রঙ্গন সবে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মাঠে নেমেছে। খেলতে আসেনি, এ পথ দিয়ে যাচ্ছিল। ছোটদের খেলতে দেখে এসে ব্যাট কেড়ে নিয়ে বল করতে বলল। বাচ্চারা বিরক্ত হলেও মার খাওয়ার ভয়ে কিছু বলল না। কিন্তু বল আসার আগেই তার ফোনে কল আসলো। পকেট থেকে ফোন বের করে দেখল ওহি। একটা বাচ্চাকে ডেকে ব্যাট ধরিয়ে দিয়ে কল রিসিভ করে হাঁটতে লাগলো। হ্যালো, বল। আপনার সাথে জরুরি কথা আছে। রঙ্গন টিটকারি মেরে বলল, অজরুরি লোকের সাথে জরুরি কথা? ওই বিরক্ত হলো, বলল, আপনি চুপ করে আমার কথা শুনুন। রঙ্গন কিছুটা অবাক হলো। ওই এভাবে কখনো কথা বলে না। শান্ত কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, বল। ওই লম্বা শ্বাস টেনে বলল, ভাইয়া বলেছে আপনাকে ভদ্রলোক হতে, তবেই আমাদের নিয়ে ভেবে দেখবে। রঙ্গন না বোঝার ভান ধরে বলল, কি ভেবে দেখবে? আপনার আর আমার কথা। কোন কথা? ওই চেঁচিয়ে বলল, বিয়ের কথা। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, তোর ভাইয়ের কথা আমি কেন শুনবো? হ্যাঁ, বিয়ে কি আমি তাকে করব? তুই ভদ্রলোক হতে বললে ভেবে দেখতাম। আর কিছু বলবি? ওই নাক টানতে টানতে বলল, আপনি সত্যি করে বলুন তো, আপনি কি আদৌ আমায় ভালোবাসেন? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, ধর বললাম ভালোবাসি না, তবে কি আমায় ফাঁসি দিবি? আবার যদি বলি ভালোবাসি, তাহলে কি জামাই বানাবি? ইচ্ছে সেজে গুজে বসে আছে। এদিকে ওহির আসার কোনো খবর নেই।
বিরক্ত নিয়ে রুমের জানালা দিয়ে রাস্তার দিকে বারবার উকি ঝুঁকি মারছে, কিন্তু না, এই মেয়ের কোনো খোঁজ খবর নেই। শেষ পর্যন্ত উঠে দাঁড়ালো, ঠিক করলো রাস্তার দিকে একটু এগিয়ে যাবে। দাদাজান আর দাদিজানকে বলে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পরেও চোখে পড়ছে না, মাথায় হাত দিয়ে বলল, এই বিয়েটি মরে টরে গেল নাকি আবার? আসে না কেন? নাকি রঙ্গন ভাইয়াকে বিয়ে টিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেল? কিন্তু এটা তো কথা ছিল না। কথা ছিল সে আমাকে দাওয়াত দিবে। ইচ্ছে এসব আজগবি কথা বিড়বিড় করতে করতে হারছিল। হঠাৎ মনে পড়ল ফোনের কথা। নিজের মাথায় নিজে একটা চাটি মেরে ফোন বের করতে লাগলো। এত গাধা সে কবে হলো? একটা ফোন দিলেই তো অনেক আগেই সমাধান হয়ে যেত। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে ফোন বের করলো, অতপর কল দিল। ওহি রিসিভ করলো না, কল কেটে দিয়ে নিচে ব্যাগ করলো। ইচ্ছে রিসিভ করেই ঝাড়ি মারলো। ফাজিল বেটি, সমস্যা কি তোর? মরে টরে গেছিস নাকি? এত সময় লাগে আসতে? ওহি যেন প্রস্তুত ছিল এসব শোনার, তাই বেশ স্বাভাবিকভাবে বলল, রাগ করিস না, এই তো চলে এসেছি। আসলে আমি গাড়ি আনি নাই তো, রিক্সায় এসেছি। ও আচ্ছা, বুঝেছি। এই তো তোকে দেখতে পেয়েছি, ওখানেই দাঁড়া। ইচ্ছে ফোন কেটে সামনের তাকাতেই দেখলো ওহি হাত নাড়িয়ে তাকে ইশারা করছে। মিনিটের মধ্যে রিক্সাটা তার সামনে এসে দাঁড়ালো। ইচ্ছে নিজেও উঠে পড়ল। ওহি তাকে এটা ওটা বলে 7 পাঁচ বুঝ দিতে থাকলো তার কেন দেরি হয়েছে। মূলত তারা কাল ভার্সিটিতে ভর্তি হতে যাবে। সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিয়ে দিয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে। ভর্তির ডেটও দিয়েছে। অনুভব 2 দিন একটু ফ্রি আছে, তাই এই সুযোগে ভর্তি করে দিয়ে আসবে বলে জানিয়েছে। কাল সকাল সকাল বের হতে হবে। যেহেতু ইচ্ছেদের বাড়ি উল্টো রাস্তায়, তাই অনিমা বেগম আজকের রাতটা তাদের বাড়িতে থাকতে বলেছে। দাদাজান অনুমতি দেওয়াতে ইচ্ছে আর কোনো আপত্তি করেনি। দুজন রিস্কায় বসে বকবক করছিল। হঠাৎ রিস্কা থেমে যাওয়াতে দুজনেই সামনে তাকালো। রঙ্গনকে এই সময়ে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনেই অবাক হলো। ওই কিছু বলার আগে ইচ্ছে বলল, আরে ভাইয়া, আপনি? রঙ্গন হালকা হেসে বলল, আমি। নেমে পড়, দুজন কথা আছে। ওহি আর ইচ্ছে একে অপরের দিকে তাকালো। ওহি মাথা নেড়ে না বোঝালো। ইচ্ছে রঙ্গনের দিকে তাকাতে সে নামতে ইশারা করল। ইচ্ছে কনফিউজড হয়ে গেল কি করবে, তাই জিজ্ঞেস করল, ভাইয়া নামবো কেন? রঙ্গন আর চোখে ওহির দিকে তাকিয়ে বলল, কেউ তোদের দেখতে চেয়েছে, যাবি? কে? আমার দাদিমা, দেখা করবি? ইচ্ছে কিছু সময় ভেবে নেমে পড়ল, সাথে ওহিকেও টেনে নামালো। বেচারি এখনো চুপ করে আছে। আসলে সেদিনের পরে আর ওহি সত্যি করে রঙ্গনকে কল দেয়নি। সে দিলেও রিসিভ করেনি। রঙ্গন ভাড়া মিটিয়ে দুজনকে ইশারা করে তার পিছু নিতে বলল। ইচ্ছে তাই করলো। তার কেন জানি না রঙ্গনকে খারাপ লাগে না। ওকে যখন তুই বলে মনে হয় বড় ভাইয়ের সাথে কথা বলছে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, রঙ্গনকে সে এর আগে কখনো দেখেনি। এ বিষয়ে অবশ্য রঙ্গন নিজেই তাকে ক্লিয়ার করে দিয়েছে। সে ছোট থেকেই ঢাকা থাকে। রাস্তার অন্য পাশে রঙ্গন জিপ রেখে গিয়েছিল। এপাশে আসতেই বলল, দুজনে উঠে বস। আমরা কি আপনার বাসায় যাব এখন? ওহি বেঁকে বসলো, বলল, ইচ্ছে তোর যেতে হলে যা, আমি যাব না, চললাম বাড়ি। ওহি চলে যাওয়ার আগে রঙ্গন তার সামনে এসে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, শোন, তোর ভাইকে কোলে তোলার অভ্যাসও আমার আছে, হ্যাঁ? আর তুই তো এইটুকু কথা না বলিয়ে উঠে পর, সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে দিব। ওহি বড় বড় করে তাকালো। কি বলে এলো? না না, এর বিশ্বাস নাই, উঠাতেও পারে। মুখ ফুলিয়ে জিপের মধ্যে উঠে বসলো। ইচ্ছে মুখ চেপে হাসে। রঙ্গন নিজেও হাসলো। সিটি বাজাতে বাজাতে জিপ টান দিল। জিপ থামলো একটা বড় বাড়ির সামনে। উপরে বড় বড় করে লেখা কুঞ্জ ভিলা। ইচ্ছে আগেই বের হলো। এত বড় বাড়ি দেখে সে অবাক হলো। হওয়ার অবশ্য কারণ আছে। এটা অনুভব দিক থেকেও অনেক বড় বাড়ি। ওই জানে পাঠান বংশের লোকেরা বড় লোক হয়, তবে রঙ্গনের বেশভূষা দেখে এতটাও ভাবিনি। তাদের ধ্যান ভাঙলো রঙ্গনের ডাকে। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? আয়। ইচ্ছে শখ করে চলে তো আসলো। এখন তার নিজেরও একটু কেমন যেন লাগছে। তবে সে বুঝতে পারছে রঙ্গন হয়তো তার পরিবারকে ওহিকে দেখানোর জন্য নিয়ে এসেছে। কিন্তু রঙ্গন আসলে কি জন্য এনেছে এটা একমাত্র সেই বলতে পারবে। ইস্তিয়াক পাঠান বাসায় নেই।
তিনি তার মাকে নিয়ে চেক আপ করাতে নিয়ে গেছেন। রঙ্গন মূলত ইশতিয়াক পাঠানের ফুপি শর্মিলা বেগমের সাথে দেখা করাতে নিয়ে এসেছেন। তার দাদার বোন সম্পর্কে তার দাদি হয়। ছোট থেকেই এই বাড়িতে একমাত্র তার সাথেই একটু ভালো সম্পর্ক রঙ্গনের। সে ইচ্ছে এবং ওই দুজনের কথাই শর্মিলা বেগমের কাছে বলেছে। তখনই তিনি দুজনের সাথেই দেখা করতে চান, আর এই কারণেই তাদের এখানে নিয়ে আসা। রঙ্গন একটা বড় দরজার সামনে দাঁড়িয়ে ঠক ঠক শব্দ করল। শর্মিলা বেগম শুয়েছিলেন। এমন শব্দে তার মুখে হাসি ফুটল। উঠে বসার চেষ্টা করতে করতে প্রাণহীন কণ্ঠে বললেন। রঙ্গন ভেতরে ঢুকিয়ে তাকে আগে উঠে বসতে সাহায্য করল। অতঃপর পাশে বসে ওদের দুজনকে এগিয়ে এসে বসতে বলল। শর্মিলা বেগম ইচ্ছের দিকে একদিনে তাকিয়ে রইল। মুখের ফেস দেখে সে চিনতে পেরেছে রঙ্গন হয়েছে তার অনুপমার মতো, আর ইচ্ছে হয়েছে ইশতিয়াক পাঠানের মতো। রঙ্গন দুজনের সাথেই পরিচয় করিয়ে দিল। তবুও তিনি বারবার ইচ্ছের দিকে তাকাচ্ছিলেন। ওই সেদিকে খেয়াল করেনি। সে এখনো মুখ ফুলিয়ে বসে রয়েছে। বেশ কিছু সময় কথাবার্তা বলে রঙ্গন উঠে দাঁড়ালো। বেশি দেরি হলে অনুভব সন্দেহ করবে, আর দেরি করল না, দুজনকে নিয়ে বেরিয়ে পড়ল। ওহিরা আজকেই প্রথম জানল রঙ্গনের মা নেই। এটা নিয়ে ওহির অনেক মন খারাপ হলো। তার প্রিয় দুটো মানুষেরই মা নেই। সে তো মা ছাড়া কিছু কল্পনাই করতে পারে না। তাহলে এই দুটো মানুষ কী করে কল্পনা করে? ইচ্ছের মা বাবা আছে কিনা সে কিছু জানে না। শুধু সে নয়, ইচ্ছে নিজেও জানে না। ছোটবেলায় একবার শফিক সাহেবকে জিজ্ঞেস করেছিল, কিন্তু তার রামধমক খেয়ে আর কখনো সাহস করে ওঠেনি। আসলে তার দাদাজান আর দাদিজান তাকে এত বেশি ভালোবাসে, সে কখনো এই অভাবটা হয়তো বুঝতে পারেনি। এটা অহির ধারণা। বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দিতে দুজনে চলে যাচ্ছিল। রঙ্গন পেছন থেকে ওহিকে ডাক দিল। ওহি, ওহি পেছনে না ঘুরেই দাঁড়িয়ে পড়ল। ইচ্ছে কিছুটা এগিয়ে গেল। রঙ্গন ওহির সামনে এসে দাঁড়িয়ে একটা প্যাকেট এগিয়ে দিল। গিফটের প্যাকেট দিয়ে মোড়ানো। ওহি হাতে না নিয়েই বলল, কি এটা? আগে ধর, পরে বলছি। না, নিব না। দেখ, রাগাস না কিন্তু আমাকে। আমি একেবারে বেশি ভালো করে বলতে পারি না। ওহি হাত বাড়িয়ে নিল। রঙ্গন চলে যেতে ইশারা করল। ওহি কিছুটা দূরে যেতেই রঙ্গন মাথা চুলকিয়ে বলল, মিস করি তোকে। কল ধরলে ধরবি। ওহি বড় বড় করে তাকিয়ে পেছন ঘুরল, কিন্তু না, কেউ নেই। এবারে আজকে এই প্রথম এত নরম কণ্ঠে কিছু বলল তাকে। ইচ্ছে দূরে দাঁড়িয়ে তাকে তাড়া দিল। বাড়ির ভেতরে আসতেই অনুভবের সাথে দেখা হলো। সে মুখ গোমরা করে বসেছিল। ওদের আসতে দেখে উঠে দাঁড়িয়ে বলল, অহি, তুই রুমে যা, তোর শোয়ের সাথে আমার কথা আছে। ইচ্ছে ওহির হাত চেপে ধরার আগেই সে চলে গেল। ইচ্ছে কিছুটা ভয়ে ভয়ে তাকালো। এই বেটা তাকে কি বলতে চাচ্ছে? অনুভব ইচ্ছের মতিগতি দেখে থমথমে গলায় বলল, শোনো মেয়ে, আমি বাঘ নই যে তোমায় খেয়ে ফেলবো। যা ভাবছো সে বিষয়ে এখন আমি কিছু বলবো না। ভয় পাবার দরকার নেই। তোমার সাথে হিসাব আমি পরে মিলাবো। আগে আমার কিছু প্রশ্নের উত্তর দরকার। এসো আমার সাথে। ইচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারছে। বিরক্ত লাগছে এখন এই লোক কেন তাকে ছাদে এনে দাঁড় করিয়ে রেখেছে। মাথায় ঢুকছে না। অনুভব ট্রাউজারের পকেটে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। পাশে যে কেউ দাঁড়িয়ে আছে এটা বোধহয় সে ভুলেই গেছে। ইচ্ছে এবার গলা খাঁকড়ে দিয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে টরে গেলেন নাকি? অনুভব সেখানে দাঁড়িয়েই মাথা কাত করে ইচ্ছের দিকে তাকালো। এতক্ষণ সে কিছু একটা ভাবছিল, তবে এবার বলার সময় এসেছে। আবারও আকাশের দিকে তাকিয়েই প্রশ্ন করল, ওহি রঙ্গনকে ভালোবাসে? ইচ্ছে চমকে উঠল। এমন প্রশ্ন করবে সে আশা করেনি। কি বলা উচিত ভাবতে লাগলো। অনুভব আবার বলল, শোনো মেয়ে, একদম মিথ্যা বলার চেষ্টা করবে না। ইচ্ছে বলল এ লোক সব জানে, গোপন করে লাভ নেই। তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলল, বাঁচতেই পারে, দোষের কি? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, অবশ্যই দোষের। ভালোবাসা কি যাচাই বাছাই করে হয়? অনুভব থামল না, উত্তর করল, শোনো, অপাত্রে ভালোবাসা দান করলে কষ্টই পেতে হয়। ইচ্ছে কিছু সময় চুপ থেকে বলল, রঙ্গন ভাইয়া, কেন জানি না আমার খারাপ মনে হয় না। অনুভব চুপ হয়ে গেল। ইচ্ছের দিকে আর চোখে তাকালো। তার একটাই কথা মনে হলো,
আপন মানুষ যতই খারাপ হোক তাদের আমরা খারাপ ভাবতে পারি না, তবে প্রকাশ করলো না। অনুভব জানে না রঙ্গন কি এখন শুধু বকাটেদের মতোই চলাফেরা করে, নাকি আরও খারাপ অভ্যাসও গড়ে তুলেছে। তবে এবার খোঁজ নিতেই হবে। থমথমে গলায় জবাব দেয়। কয়েকদিন দেখেই বলে দিলে সে ভালো। ইচ্ছে এ প্রসঙ্গে কথা বলতে চাচ্ছে না, তাই কথা ঘোরাতে বলল। ওহির ক্ষতি হবে এমন কিছুই আমি করতে দিব না, বিশ্বাস রাখতে পারেন। আচ্ছা যাও এখন। ইচ্ছে গেল না, সে অন্য কিছু জানতে চায়। সেদিন অনুভব ফোন রাখার পরে ইচ্ছে দাদাজানের রুমে যায়, কিন্তু ভেতরে ঢোকার আগেই শুনতে পায় তার দাদাজান আর দাদিজান ইচ্ছের বিয়ের কথা বলছে, তাও অনুভবের সাথে। দুই দুই চার মেলাতে তার বেশি সময় লাগলো না। তার মানে এই খুশটা লোক তাকে ইচ্ছে করে কাঁদালো। এর সত্য সে তুলবেই, তাই তো সেই রাগ তুলতে অনুভবকে কল করে অনেক কিছু বলে ব্লক করে রেখেছিল। কিন্তু এই লোক ওটা নিয়ে কোনো কিচ্ছু বলছে না। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে অনুভব প্রকোষকে জিজ্ঞেস করল, যাচ্ছ না কেন? আপনি আমায় বিয়ে করবেন? সেই জন্যই তো প্রস্তাব দিয়েছি। আমি যদি রাজি না হই? হবে। আমি রাজি হব কেন মনে হলো আপনার? অনুভব মুস্কি হেসে বলল, তুমি যে জিনিস, রাজি না থাকলে এত সময় তুলকালাম বাঁধিয়ে দিতে সে আমি জানি। ইচ্ছে থতমত খেয়ে গেল, অপমান বোধ করে বলল, আপনি কেন আমায় বিয়ে করতে চান? ভালোবাসার জন্য। ইচ্ছে ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। এই লোকের সহজ জবাব সে আশা করেনি। উসখুস করতে লাগলো, একবার চুল ঠিক করতে লাগলো তো আরেকবার ওড়না ঠিক করতে লাগলো। কিছু একটা বলতে চেয়েও বারবার থেমে যাচ্ছিল। অনুভব তাকে বলার সময় দিল। সে বেশ রইসই বলল, আচ্ছা একটা কথা বলুন তো, বলো। ভালোবাসা পরিমাপ করা যায়? যাই। তাহলে বলুন ভালোবাসার ওজন কত? তোমার ওজন কত? 48। একটু এদিক সেদিক হবে হয়তো। কেন? আমার ভালোবাসার ওজন 48 কেজি। কেন? তোমার ওজন 48 কেজি, তাই। আপনি আমায় সত্যি ভালোবাসেন? কোনো সন্দেহ আছে? অবশ্যই আছে। অনুভব কিছু সময় চেয়ে থেকে মুচকে হেসে বলল, শোনো মেয়ে, তুমি চাইলে তোমার সন্দেহ দূর করতে এখন বিয়ে করতেও রাজি। যাবে নাকি কাজী অফিস? ইচ্ছে কিছু না বলে দৌড়ে পালালো। ওহির রুমের সামনে এসে হাঁপাতে লাগলো। রুমে ঢুকে হাত পা না ধুয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে রইল। কিছু সময় পরে চোখ খুলে উঠে বসল। তার অবশ্য কারণ আছে। হাত পা না ধুয়ে বিছানায় উঠলে ওহি অনেক রেগে যায়, কিন্তু এখন কিছু বলল না কেন। ইচ্ছে তাকিয়ে দেখলো ওহি টেবিলে বসে কিছু একটা দেখছে। আশেপাশে কোনো খেয়াল নেই। কৌতূহল নিয়ে উঠে দাঁড়ালো। সামনে এগিয়ে গিয়ে দেখলো রঙ্গনের দেওয়া সেই গিফট। ইচ্ছে বিরক্ত হয়ে ওহির মাথায় চাটি মেরে বলল, এটা এখনো খুলিসনি কেন? ওহি নাক থেকে চশমাটা টেনে ভালো করে পরে নিল। অতঃপর বলল, ভাল লাগে না, মারলি কেন? আমি তো তোর জন্য অপেক্ষাই করছিলাম। ইচ্ছে খুশি হয়ে গেল। ওহিকে টেনে তুলে জড়িয়ে ধরে বলল, মারিনি কলেজা, তোকে কি আমি মারতে পারি বল? চল এখন গিয়ে খুলি। বিছানায় গিয়ে বসে দুজনেই টেনে টেনে প্যাকেট খুলতে লাগলো। খুলতেই দুজনের চোখ কপালে উঠে গেল। একটা নয়, দুটো নয়, 5টা শাড়ি। বড় সড়ো প্যাকেটটা দেখেই বুঝেছিল অনেক কিছু আছে, তাই নিতে চায়নি। ভাগ্যিস অনুভবকে দেখেই দরজার পেছনে লুকিয়েছিল, নইলে আজকে কপালে দুঃখ ছিল। অনুভব আর ইচ্ছে চলে যাওয়ার পরে সে গিয়ে নিয়ে এসেছে। ইচ্ছে মাথায় হাত দিয়ে বলল, এত শাড়ি চুড়ি ঝুমকা গজরা কেন দিয়েছে? ভাইয়া কি জানে না তুই এসব পড়িস না? ওই ছোট ছোট করে তাকিয়ে বলল, আমি কি তাকে সব দিতে বলেছিলাম নাকি? ইচ্ছে হেসে বলল, আরে তুই তার সাথে কথা বলছিস না, জন্য এগুলো দিয়েছে। আয় হায়, দেখছিস ভাইয়া কত বুদ্ধিমান। ওহি সেগুলো গোছাতে গোছাতে বলল, ছাই বুদ্ধিমান। আমি তাকে ভালো মানুষ হতে বলেছি, সরাইখানা খুলতে বলিনি। হঠাৎ শাড়ির ভাঁজ থেকে একটা চিরকুট নিচে পড়ল। ইচ্ছে চট করে তুলে নিয়ে বলল, আরে এটা কি? তোকে চিঠি লিখেছে মনে হয়, পর আমি শুনতে চাই। ওহি এবার অবাক না হয়ে পারল না। সে ভাবতে পারছে না রঙ্গনের মতো লোক চিঠি লিখতে পারে। কোনো কথা ছাড়াই কাগজের ভাঁজ খুলে সামনে ধরল, কিন্তু যা লেখা আছে তা দেখে মেজাজ বিগড়ে গেল। ইচ্ছে হাসতে হাসতে শুয়ে পড়ল। গড়াগড়ি খেতে খেতে চিঠিতে লেখা বাক্য বলতে লাগলো, কি ভেবেছিস
তোকে চিঠি লিখেছি। হ্যাঁ শোন, ওসব আমি পারি না। ভালোই ভালোই আমার ফোন রিসিভ করবি, নইলে মেরে তোকে আর তোর ভাইকে একদম উগান্ডা পাঠিয়ে দিব। ইচ্ছে আর ওহির ভর্তির কাজ শেষ করে অনুভব কাজে চলে গেছে। যদি তাদের দুজনকে তার ফ্ল্যাটে নামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা যায়নি। তার অবশ্য কারণ আছে, জিনিয়া আর জিহানের সাথে দেখা করা। তারাও আজকে ভর্তি হতে এসেছে। জিহান আর তাদের সাবজেক্ট মিলে গেলেও জিনিয়ার এসেছে আলাদা সাবজেক্ট। এটা নিয়ে বেচারির দুঃখের শেষ নেই। ফোন দিয়েও বেশ কয়েকবার শোক প্রকাশ করেছে। দূর থেকে ইচ্ছেদের দেখতেই দৌড়ে আসলো জিনিয়া, দুজনকে একসাথে জড়িয়ে ধরে বলল, দোস্ত তোরা আমাকে ভুলে যাবি না তো? ওহি মন খারাপ করে বলল, এইসব কি বলছিস? ভুলে যাব কেন? তোদের থেকে আলাদা হয়ে গেলাম ওই জন্য। ইচ্ছে হাসতে হাসতে বলল, তোর মতো বদ মহিলাকে আমরা জীবনেও ভুলতে চাইলেও ভুলতে পারবো না। সবাই হেসে উঠল। জিনিয়া মুখ ফোলালো। তা দেখে জিহান বলল, দোস্ত এরা কোনো কথা বলতো, কারো সায়েন্সের সাবজেক্ট আসলো না, কি এসেছে ইংরেজি। আরে শালার ইংরেজি পড়তে পড়তে তো দেখি ব্রিটিশদের মতো হয়ে যাব, বাংলা বলতেই ভুলে যাব। ইচ্ছে আবারও হেসে বলল, কেন? জিনিয়ার তো বাংলা এসেছে, ও আমাদের মনে করিয়ে দিবে। ওই ছোট ছোট করে তাকিয়ে না বোঝার মতো করে বলল। কিন্তু সব কিছু তো ইংরেজিতেই পড়তে হবে, সে যে সাবজেক্টে আসুক। জিহান মুখ ভেঙচি দিয়ে বলল, তুই তো বেটি কার্টুন, তোরা তো বোঝা লাগবে না। ইচ্ছে সবাইকে থামিয়ে দিয়ে বলল, থাম তোরা, মাথা ধরেছে, কফি বা চা খাবো, চল। সবাই সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ল। শফিক সাহেব চা খেতে খেতে গুনগুন করছিলেন। আনোয়ারা বেগম এসে তার পাশে বসলেন। তুমি চা খাবে না? ইচ্ছে করছে না। তোমার আর কি ইচ্ছে করে? মাঝে মাঝে তো আমার হাত দুটো ধরে বলতেও পারো ভালোবাসি। নাকি বুড়ো হয়ে গেছি এর জন্য আর ভালো লাগে না? আনোয়ারা বেগম চোখ রাঙিয়ে বললেন। আবার এসব কথা কেন? বয়সের খেয়াল আছে? শফিক সাহেব আফসোসের সুরে বললেন, বুড়ো হলে ভালোবাসার কথা বলা যাবে না, এটা কোথায় লেখা আছে? আমার মাথা। বুঝেছি। আর তো কিছু নেই। কি বলবে? না কিছু না। দুজনেই চুপ হয়ে গেল। কেউ কিছু বলছে না। স্ত্রী কিছু বলতে যাচ্ছে বুঝে শফিক সাহেব নিজেই প্রশ্ন করলেন, কিছু বলবে? তোমার মনে আছে কালকের কথা? এক মুস্কি হেসে বললেন। কালকের দিনে আমরা ইচ্ছেকে পেয়েছিলাম। আনোয়ারা বেগম এবার নিজেও হাসলেন। দেখতে দেখতে মাইয়াটা কত বড় হইয়া গেল। আমার কিছু না পাওয়ার পূর্ণতা ইচ্ছে। সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করেন না। শফিক সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, ওসব কথা কেন তুলছো? আজকে বড্ড সেই রাতের কথা মনে পড়ছে। আনোয়ারা বেগমের শরীরটা বেশ কিছুদিন যাবৎ ভালো যাচ্ছিল না। তাই তাকে নিয়ে শহরের এক হসপিটালে ডাক্তার দেখাতে চান শফিক সাহেব। সেখানেই দেখা হয় অনুপমার সাথে। একটা নার্স কোথা থেকে এসে তাদের বলে একটা মেয়ে ডাকছে। দুজনেই বেশ অবাক হয়ে মেয়েটার কাছে যায়। ভেতরে ঢুকতেই হুট করে একটা মেয়ে সে ছোট্ট একটা পুতুলের মতো দেখতে বাচ্চাটাকে আনোয়ারা বেগমের কোলে তুলে দেয়। দুজনেই বেশ চমকে ওঠে। মেয়েটা তাদের আরো চমকে দিয়ে বলে, ওকে কি আপনারা রাখবেন? অনুপমার কথা না বুঝতে পেরে শফিক সাহেব বললেন, তুমি এসব কি বলছো মা? ঠিকই বলেছি। আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক, কারো করুণার পাত্র না হোক। আপনি বোধহয় আমাকে চিনেন না, তবে আমি কিন্তু আপনাকে চিনি মাস্টারমশাই। আনোয়ারা বেগম শুধু চেয়েছিলেন বাচ্চাটার মুখপানে। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে, আর অবাক করা বিষয় তার দিকে চেয়ে চেয়ে হাসছে। শফিক সাহেব মুস্কি হেসে বললেন, তা না হয় বুঝলাম তুমি আমায় চিনো, কিন্তু মেয়েকে কেন দিয়ে দিতে চাচ্ছ? অনুপমা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আমি গরিব ঘরের মেয়ে, অভাবের সংসার হলেও সুখের অভাব ছিল না। একদিন মস্ত বড় বাড়ি থেকে আমার বিয়ের প্রস্তাব আসে। তবে সেই লোকের নাকি আগেও একবার বিয়ে হয়েছিল। এই কথা জানার সাথে সাথে আমি বিয়েতে অমত পোষণ করি, কিন্তু বাবা মা আমায় বোঝায় সেই লোকের দোষ নেই, তার বউ আর একজনের সাথে চলে গেছে। তবুও আমার মন টান ছিল না, কিন্তু বাবার অসুস্থতার দোহাই দিয়ে মা রাজি করায়। অবশেষে বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। তার আর একটা অপছন্দের জিনিস হলো রাজনীতি। বিয়ের দিন
সকালে জানতে পারলাম আমার স্বামীর নাম ইশতিয়াক পাঠান। তিনি নাকি গম্ভীর ধরনের রাগী মানুষ। এখন আর ভাবার সময় নেই, তাই কারো কথায় কান দিলাম না। বিয়েটা হয়েই গেল। লোকটা 5 মিনিট ভালো ব্যবহার করলে 10 মিনিট খারাপ ব্যবহার করত। তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বাড়িতে একটা শাশুড়ি আর একটা ফুফি শাশুড়ি, তাদের কথাতে সারাক্ষণ চলতে হয়। মেয়ে মানুষের সে বাড়িতে কোনো কদর নেই। আমার প্রথম সন্তান ছেলে হয়, তাকে আমি গ্রামের স্কুলেই ভর্তি করতে চাই, কিন্তু আমার স্বামী রাজি হয় না। সে বলে তার ছেলেকে বেস্ট স্কুলে পড়াবে। আমার ছোট্ট ছেলেটাকে আমার থেকে আলাদা করে শহরে তার ভাইয়ের বাসায় পাঠিয়ে দিল। ছেলেটা আমার কি যে কান্না! মা ছাড়া সে যাবে না, তারা কেউ বুঝলো না। যদিও প্রতিদিন সে আমাকে কল দিত, অনেক সময় কথা বলতো, কিন্তু মায়ের মন কি তা মানে? সেই বাড়িতে আমার মন টেকে না। তারা আমাকে কোনো কিছুর অভাব দিত না, এটা ঠিক, কিন্তু আমার ছেলে, তাকে তো আলাদা করে রেখেছিল। দীর্ঘদিন এভাবে কেটে গেল। ছেলে বড় হচ্ছিল। সৃষ্টিকর্তার কাছে অনেক কাকুতি মিনতি করে একটা মেয়ে চাইলাম। আল্লাহ নিরাশ করলেন না। আর একটা সন্তান পেটে আসলো আমার। আমার মন বলতো মেয়েই হবে। শফিক সাহেব অনেক সময় পরে কথা বললেন, জিজ্ঞেস করলেন, তাহলে কেন এখন দিয়ে দিতে চাচ্ছ? আমার স্বামীর জন্য সে চায় না তার কন্যা সন্তান হোক। তাদের বাড়িতে কেউই চায় না। আমাকে বলেছে যদি মেয়ে হয় তাহলে কাউকে দত্তক দিয়ে দেবে। আমি চাই না আমার মেয়ে কোনো বড় ঘরে যাক। আমি চাই সে একজন আদর্শবান মানুষের কাছে মানুষ হোক। আনোয়ারা বেগম এবার মুখ খুললেন, বললেন, তাকে ডক্টর দেখাওনি কেন? অনুপমা চোখ বন্ধ করে ফেলল। একটা লম্বা শ্বাস নিয়ে বলতে শুরু করলো, ইশতিয়াক ভালোবেসে রত্না নামের এক মেয়েকে বিয়ে করেছিল। তাদের সুখের সংসার ছিল, বেশ ভালোই চলছিল। হঠাৎ একদিন জানা যায় তার স্ত্রী কখনো মা হতে পারবে না। এটা নিয়ে বাড়ির আর সবার আপত্তি থাকলেও ইশতিয়াক কিচ্ছু বলেনি। রত্না অনেক কান্নাকাটি করে, তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমায় ছেড়ে দেবে? ইশতিয়াক অনেকবার বোঝানোর পরেও যখন বিশ্বাস করছিল না, তখন নিজেই জিজ্ঞাসা করে কি করলে সে বিশ্বাস করবে। রত্না তার থেকে অর্ধেক সম্পত্তি লিখে যায়। তবে তা তো সম্ভব নয়, কারণ তখনও সব কিছু ইশতিয়াকের মা সুচিত্রার নামে ছিল। তাকে অবশ্য অল্প কিছু আগেই দিয়েছিল। তা থেকে ঢাকার বাসা আর গ্রামের ফসলি কয়েক বিঘা জমি লিখে যায়। ইশতিয়াক কোনো বাক্য ছাড়াই লিখে দেয়। তার কিছুদিন পরে একটা ছেলে দত্তক এনে দেয়, কিন্তু এতে রত্না মোটেও খুশি হয় না। না জানিয়ে একটা ছেলেকে আনার রেগে যায়। আর তার 1 বছরের মাথায় রত্না তারই স্বামীর প্রিয় বন্ধুর সাথে পালিয়ে যায়। আর তখনই জানা যায় সে মা হতে পারবে। শাশুড়ি বাচ্চা নেওয়ার জন্য জোর জবরদস্তি করায় এমন নাটক করেছিল। ইশতিয়াক ভীষণ বড় একটা ধাক্কা খায়। কয়েক বছর পর যখনই এই ঘটনা সে ভুলে থাকতে শিখে যায়, তখনই ঘটে আরেক ঘটনা। ইশতিয়াকের একমাত্র বোন ঈশিতা তাকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু সেই মেয়ের সবাইকে ধোঁকা দিয়ে বাড়ির গহনাগাটি নিয়ে বিয়ের দিন সকালে অন্য ছেলের সাথে পালিয়ে যায়। তাকে যাওয়ার সময় আমার ফুফি শাশুড়ি দেখে ফেলায়, তাকে ধাক্কা দিয়ে দৌড় দেয়। তারপর থেকেই সে আর মেয়েদের সহ্য করতে পারে না। আরও মাঝখানে জমি জমা নিয়ে অনেক ঝামেলা হয়। আমাকেও সহ্য করতে পারে না। আমার মুখ দেখলে নাকি তার রত্নার কথা মনে হয়। আগে মারধরও করতো, আগে প্রচুর কাঁদতাম, এখন শুয়ে গিয়েছি। শফিক সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, আমি একবার বলেছিলাম তাকে ডক্টর দেখানো উচিত, কিন্তু আমার শাশুড়ি মা প্রচণ্ড রেগে যায়।
আমি নাকি তার ছেলেকে পাগল বানাতে চাচ্ছি। আমার মন বলে এই পৃথিবীতে আর মাত্র কিছুদিনের অতিথি হতে বেশি সময় নেই। শফিক সাহেব স্ত্রীর মুখের দিকে তাকান। তার মনোভাব বুঝতে বেশি সময় লাগলো না। রঙ্গন ছাদে বসে আছে, এক হাতে চা, অন্য হাতে সিগারেট। এটা তার নিত্যদিনের কাজ। এখানে বসে বসে সে স্মৃতিচারণ করে। তার জীবনটা এত কমপ্লিকেটেড তার বাবার জন্য ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ রাস্তায় দুটো ছেলেকে কাঁধে হাত রেখে যেতে দেখে অনুভবের কথা বড্ড মনে পড়ল। এভাবে তো একদিন তারাও চলাফেরা করত। একদিনের একটা কথা মনে পড়ে গেল। তাদের সাথেই পড়াশোনা করত রুষা নামের একটা মেয়ে। হুট করে একদিন রঙ্গনকে প্রপোজ করে বসে। বেশ কিছুদিন পিছু পিছু ঘুরে, কিন্তু শেষ পর্যন্ত রঙ্গনের থেকে পাত্তা না পেয়ে অনুভবকে প্রপোজ করে বসল। দুই বন্ধু ক্যাম্পাসে গল্প করছিল। কোথা থেকে রুষা এসে তার মাঝে বসে পড়ল। অতঃপর কাউকে কিছু বলার সুযোগই না দিয়ে অনুভবের দিকে একটা রোজ এগিয়ে দিয়ে বলল, অনুভব, আমি সত্যি তোমাকে ভালোবাসি। অনুভব প্রচণ্ড অবাক হয়। এই মেয়ে দুদিন আগেও তার বন্ধুর পিছনে ঘুরল, আর এখনই সে তাকে সব বলছে। একবার রঙ্গনের দিকে তাকালো, আরেকবার মেয়েটার দিকে তাকালো, অতঃপর উঠে দাঁড়ালো। কিছু বলবে এমন সময় রঙ্গন হাসতে হাসতে মাঠের মধ্যেই গড়াগড়ি খেতে থাকলো। অনেক কষ্টে হাসি থামিয়ে রুষাকে বলল, কিরে, আমি পাত্তা দিইনি জন্য আমার বন্ধুর সাথে লাইন মারার চেষ্টা করছিস? হ্যাঁ, রুষা মুখ ঘুরিয়ে অনুভবকে আবার বলল, আমি আসলেও তোমাকে ভালোবাসি অনুভব। রঙ্গনকে প্রপোজ করেছিলাম শুধু তোমার মনোভাব বোঝার জন্য। সত্যি বিশ্বাস করো। রঙ্গন কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শুয়ে থেকেই বলল, ধর আমরা দুজনে রাজি হয়ে গেলাম, তখন কাকে সময় দিবি? রুষা কিছু সময় তাকিয়ে থেকে বলল, তোমাকে সকালে সময় দেব আর অনুভবকে বিকেলে। রঙ্গন তৎক্ষণাৎ পায়ে থেকে জুতা খুলতে লাগলো। রুষা তা দেখে দৌড়ে পালালো। সে চলে যেতেই অনুভবও হেসে ফেলল। রঙ্গন তাকে হাসতে দেখে বলল, মানে কখন কাকে সময় দিবি তুই বল? অনুভব থমথমে গলায় বলল, তোর শখ হলে তুই কর, এসব গায়ে পড়া মেয়ে আমার পছন্দ নয়। আমি করব মানে? চুপ শালা, আমি তোর বোনকে বিয়ে করব। সে আশায় থাক, আমার বোন বড় হতে হতে তুই বুড়ো হয়ে যাবি। তাতে কি, তোর বোনই দেখবি একদিন আমার জন্য পাগল হবে। অনুভব ভ্রু কুঁচকালো, তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, শোন, আমার বোন বড্ড শান্তশিষ্ট, আর তুই যে বিচ্ছু, তোকে সে কোনো খালেই পছন্দ করবে না। আরে করবে করবে, এই জন্যই তো কোনোদিন বাড়িতে নিয়ে যাস না। নিয়ে যাবও না। রঙ্গন মাথায় হাত দিয়ে বলল, তুই দেখবি আমার আর তোর বোনের প্রেমের ভিলেন হবি তুই। অনুভব রেগে গেল। এসব কথা তার পছন্দ নয়। তবুও ঘুরে ফিরে এই বাদরটা এগুলোই বলে। কিছু না বলে বড় বড় ধাপ ফেলে চলে গেল। রঙ্গনও তার পিছু নিল। ইচ্ছের গাড়িতে চলাচল করা পছন্দ নয়, রিক্সাই তার কাছে ভালো লাগে। কিন্তু রিক্সা করে তো আর এত দূর আসা যায় না। ওই বায়না ধরেছিল কিছু কেনাকাটা করবে, তাই অনুভব তাদের নিয়ে শপিং মলে ঢুকেছে। ওই ড্রেস দেখছিল আর ইচ্ছে ঘুরে ঘুরে এটা ওটা দেখছিল। হঠাৎ একটা শাড়ি দেখে হাতে তুলে নিয়ে বেশ কিছু সময় নড়াচড়া করলো। তা দেখে অনুভব এগিয়ে এসে বলল, পছন্দ হয়েছে, নিবে? ইচ্ছে অনুভবের দিকে তাকিয়ে বলল, না না, পছন্দ না হলে এভাবে দেখছিলে কেন? আমার জন্য না তো, আমি তো দেখছিলাম শাড়িটা পরলে আপনাকে কেমন লাগবে, দেখি একটু ধরুন তো। বলেই অনুভবের হাতে ধরিয়ে দিল। বেচারা ভেবাচাকা খেয়ে তাকিয়ে রইল। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা মুখে হাত দিয়ে মিটি মিটি হাসছে। তা দেখে অনুভবের মেজাজ বিগড়ে গেল। ইচ্ছের দিকে একটু এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলল, একটা থাপ্পড় দিয়ে কাকে কোনটা পড়তে হয় শিখিয়ে দেবো, ফাজিল মেয়ে। ইচ্ছে দৌড়ে গিয়ে ওহির পাশে বসে পড়ল। এমন ভান ধরল সে কিচ্ছু জানে না। রঙ্গন ওহিকে বারবার কল দিচ্ছে, কিন্তু ধরছে না। মেজাজ বিগড়ে গেল। অনুভবের নাম্বারে টাইপিং করে লিখল, তোর বোনকে গিয়ে কল করতে বল। কিন্তু সেন্ড করলো না, আবার কেটে দিল। আবার ওহির নাম্বারে কল দিতে থাকলো। ওহি বিরক্ত হয়ে এবার ধরে বলল, কি সমস্যা, কি চাই? তোর বোনকে গিয়ে কল ধরতে বল, তোকে খুন করতে চাই। দিবি খুন করতে? ওহি থতমত খেয়ে গেল। শুকনো ঢোক গিলে ফোনের দিকে তাকিয়ে রইল।
রঙ্গন রাগে দাঁতে দাঁত চেপে বলল, কিছু হয়েছে? ফোন ধরছিস না কেন? না বললে কি করে বুঝবো কি হয়েছে? ওহি মুখ ফুলিয়ে বলল, কিচ্ছু হয়নি। তাহলে কথা বলছিস না কেন? জানি না। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, মায়া মানুষ মাঝে মাঝে নিজেরাও বোঝে না তাদের কি হয়েছে। সমস্যা নেই, তোর একার দোষ নেই। আপনার অনেক অভিজ্ঞতা না? সে কথার উত্তর না দিয়ে রঙ্গন গুনগুন করে উঠল, আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তব ভুবনের ধূলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। ইচ্ছেরা ঢাকায় চলে এসেছে। ক্লাস নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। তবুও এই ব্যস্ত সময়টাতেও অনুভবকে বড্ড মিস করে। আজকে ছুটির দিনে আরও বেশি মিস করছে। তার সাথে অনুভবের বিয়ে ঠিক করে রাখা এ কথা শুনিয়ে প্রথম চমকালেও এখন নিজেও মেনে নিয়েছে। না নেওয়ার কারণ তো নেই, পছন্দ সে নিজেও করে, কিন্তু এখনো পর্যন্ত এমপি মশাইয়ের কাছে স্বীকার করেনি। ইচ্ছে শুয়ে থেকে গুনগুন করছিল। হঠাৎ করে ফোন বেজে উঠল। ইচ্ছে পাশ ফিরে দেখল ওহির ফোন। রিসিভ না করে ওহিকে ডাকলো। তোর কল এসেছে। ওহি ব্যালকনিতে কাপড় মেলে রোদে দাঁড়িয়েছিল। ডাক শুনে ভেতরে চলে আসলো। কিছু না বলে ফোন হাতে নিয়ে দেখলো চয়নের কল। প্রচণ্ড অবাক হলো। সাধারণত চয়ন তাকে কল দেয় না। সে অনুভবকেই কল দিলে, না পেলে চয়নকে কল দেয়। সাথে সাথে রিসিভ করে বলল, হ্যালো চয়ন ভাইয়া। ওহি তোমাকে কিছু বলতে চাচ্ছি। তুমি তুমি কিন্তু উত্তেজিত হবে না। এভাবে বলাতে ওহি আরও টেনশনে পড়ে গেল। কিছুটা ঘাবড়েও গিয়েছে, তবে বুঝতে দিল না। বলল, ঠিক আছে ভাইয়া বলুন। অনুভবের অ্যাক্সিডেন্ট হয়েছিল, হসপিটাল থেকে ভাইয়ের বাসায় নিয়ে এসেছি। তোমাদের জানাতে নিষেধ করেছে, কিন্তু কেয়ারটেকার করার জন্য একটা বিষয় আছে, তাই না? আন্টি অসুস্থ, আর আন্টি তো অসুস্থ, তাকে জানানো যাবে না। তোমরা একটু আসতে পারবে? ফোনের সাউন্ড জোরে থাকায় ইচ্ছেও শুনতে পেয়েছে। দুজনেই কান্না করে ফেলল। তাড়াহুড়ো করে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে পড়ল। অনুভব হেঁটে হেঁটে আসছিল। পেছন থেকে একটা গাড়ি তাকে অনেকক্ষণ যাবৎ ফলো করছিল। বিষয়টা সে যখন খেয়াল করলো ততক্ষণে দেরি হয়ে গেছে। ধাক্কা দেবে এমন সময় কেউ হাত ধরে টান দিয়ে সরিয়ে নেয়, কিন্তু ব্যালেন্স রাখতে না পেরে রাস্তার মধ্যেই পড়ে যায়। মাথা গিয়ে ঠেকে ইটের উপরে। বেশ অনেকটাই ব্যথা পেয়েছে। কাল সারা রাত হসপিটালে ছিল। পরের দিন জেদ ধরে ফ্ল্যাটে চলে এসেছে। তার অবশ্য কারণ আছে। এমপি অ্যাক্সিডেন্ট করেছে শুনলে মানুষজন হুড়হুড়িয়ে আসবে, সেটা এখন যাচ্ছে না অনুভব। তবে অবাক করা বিষয় হচ্ছে তাকে যে সরিয়ে নিয়েছে সে আর কেউ নয়, রঙ্গন। ভাবা যায় অনুভবের যখন সেন্স ফিরে তাকিয়ে দেখে রঙ্গন তার পাশে বসে সিগারেট টানছে, আরেকটা ডক্টরের সাথে ঝগড়া করছে। ঝগড়ার মূল বিষয়বস্তু, এখানে সিগারেট খাওয়া যাবে না, রোগীর সমস্যা হবে। কিন্তু কে শোনে কার কথা? অনুভব বিষয়টা থামাতে ছোট ছোট করে বলল, রঙ্গন, তুই এখানে? রঙ্গন ডক্টরের দিকে থেকে চোখ সরিয়ে অনুভবের দিকে তাকালো। ভ্রু কুঁচকে বলল, না, আমার ভূত এখানে। মুখ চোখ কুঁচকে ফিরে আবার জিজ্ঞেস করলো, কিভাবে এলি? পায়ে হেঁটে এসেছি, তোর মতো কোলে করে আসিনি। অনুভব বিরক্ত হয়ে থম মেরে গেল। এই ঘাড়তেরা নিজে থেকে না বলে সে আর কিচ্ছু জিজ্ঞেস করবে না বলে ঠিক করল। রঙ্গন সারা রাত তার কাছেই বসে রইল, কিন্তু সোজা সাপটা কোনো উত্তর করল না। অনুভব চয়নকে আগেই কল দিতে চেয়েছিল, কিন্তু রঙ্গন দিতে দেয়নি। সকালে নিজে থেকে চয়নকে ফোন দেয়। বেচারা ঘুমোচ্ছিল। ফোনের বিকট শব্দে ভোরবেলা ঘুমটা ভেঙে গেল। আননোন নাম্বার দেখে ঠিক করলো কিছু বকাঝকা দেবে, কিন্তু ফোন ধরতেই ঝাড়ি খেয়ে চুপ করে রইল। কিরে, চামচা খালি নাকে তেল দিয়ে ঘুমাইলে চলবে? এদিকে তোর নেতা যে পরপারে যেতে যেতে বেঁচে গেছে, সে খবর কে রাখবে?
চয়ন থতমত খেয়ে বলল, মানে কি হয়েছে, কে বলছেন আপনি? আমি তোর নানা, এত প্রশ্ন করিস কেন? হ্যাঁ, ঠিকানা মেসেজ করে দিচ্ছি, সেটাকে নিয়ে যা। বলেই ফোন কেটে দিল। অনুভব চুপচাপ বন্ধুর কর্মকাণ্ড দেখছিল। এখন চলে যাবে বুঝতে পেরে ডাক দিল, চলে যাবি? তো কি শুয়ে থাকবো? সোজাভাবে উত্তর দে। পারবো না। অনুভব কিছু সময় তাকিয়ে থেকে বলল, বাঁচালি কেন? তোর সব রাগ এক নিমিষে মিটে যেত। রঙ্গন তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার বোনের কারণে বাঁচিয়েছি, তোর জন্য তার চোখে আমি পানি দেখেছি, তা মিথ্যা না। রঙ্গন চুপ হয়ে গেল। অনুভব উঠে বসার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। কিছু সময়ের ব্যবধানে চয়ন চলে আসতেই রঙ্গন কিছু না বলে বেরিয়ে পড়ল। এসবই শুয়ে শুয়ে ভাবছিল অনুভব। হঠাৎ কারো ডাকে ধ্যান ভাঙল। ভাইয়া। চোখ বন্ধ করে শুয়েছিল, বোনের গলার স্বর শুনে তাকালো। ওই দৌড়ে এসে অনুভবের পাশে গিয়ে বসল, নাক টানতে টানতে বলল, আমরা কি এতটাই পর তোমার ভাইয়া যে এত বড় একটা কথাও গোপন করতে চাইলে? অনুভব হাসার চেষ্টা করে বলল, কান্নাকাটি করবি জন্যই তো বলতে চাইনি, আগে কান্না বন্ধ কর। ওহে বেশ কিছু সময় ধরে এটা ওটা বলল। অনুভব তার সবগুলো অভিযোগ মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ ওহি বলল, এবার তোমার বিয়ে দিতেই হবে, আমি আজকেই মায়ের সাথে কথা বলবো। বিয়ের কথা বলতেই অনুভব দরজার দিকে তাকালো। মনে মনে ভাবলো ওহি কি একাই এসেছে নাকি মহারানীও এসেছে। বেশ কিছুদিন ধরে ব্যস্ত সময় কাটাচ্ছে, সেভাবে খোঁজ খবর নিতে পারেনি। ওহি ভাইয়ের মনোভাব বুঝে বলল, ইচ্ছেও এসেছে, পাঠিয়ে দিচ্ছি। অনুভব কিছু না বলে শুধু মুচকি হাসল। ওহি বেরিয়ে গেল। ইচ্ছে দরজার পেছনে লুকিয়েছিল। ওহিকে বের হতে দেখে দৌড়ে গিয়ে সোফায় বসে পড়ল। ইচ্ছে, যা, ভাইয়া ডাকছে। ইচ্ছে কথা বাড়ালো না, চুপচাপ উঠে দাঁড়ালো। ছোট ছোট ধাপে রুমের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকতেই অনুভব তাকে বসতে ইশারা করলো, কিন্তু সে বসলো না। বসবে না? না। আচ্ছা, কেমন আছো? ভালো কি রেখেছেন যে থাকবো? অনুভব ভ্যাবাচেকা খেয়ে বলল, মানে আমি কখন খারাপ রাখলাম? তা আপনার না জানলেও চলবে। এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমন কি করে হলো? চোখ কি সংসদ রেখে হাঁটেন? না, সাথে নিয়েই হাঁটি। ইচ্ছে আর কি বলবে বুঝলো না। অনুভবকে এভাবে দেখে তার প্রচন্ড খারাপ লাগছে, আবার রাগও লাগছে। রাস্তাঘাটে ঠিকঠাক হাঁটতে পারে না। কিছু সময় ভাবনা চিন্তা করে বলল, শুনুন এমপি মশাই, এবার অন্তত নিজের খেয়ালটা রাখতে শিখুন। বয়স কি আর কম হলো? অনুভব মুচকি হাসলো, বলল, শাসন করার জন্য একটা বউ দরকার। তুমি হবে নাকি অনুভব মির্জার বউ? না। তাহলে দেখছি অন্য জায়গায় পাত্রী দেখতে হবে। ইচ্ছে রেখে গেল, দাঁতে দাঁত চেপে বলল, আমি আছি রাজি, পাঠান তবে কাজে। শোনো মেয়ে, একবার যখন রাজি হয়েছ আর দেরি নয়। 1 সপ্তাহের মধ্যে অনুভব মির্জা আসছে, তোমাকে বিয়ে করতে রেডি থেকো। রঙ্গন শুয়ে শুয়ে অনুভবের কথাই ভাবছিল। একটা খবর নেওয়া দরকার, ফোন দিবে কি দেবে না ভাবছিল। অতঃপর সিদ্ধান্ত নিল ওহিকে কল দিবে। যে ভাবা সেই কাজ। ওহি রুমে আসতেই দেখলো রঙ্গন কল করেছে। ওহি রিসিভ করতেই সে বলল, তোর ভাই কেমন আছে? ওহি যেন আকাশ থেকে বলল, কার মুখে কি শুনছে সে? আশ্চর্য কণ্ঠে বলল, আপনার শরীর ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে, যা জিজ্ঞেস করছি তার উত্তর দিবি। এখন অনেকটাই বেটার। আমি আর ইচ্ছে এসেছি ভাইয়ার কাছে 2 দিন থাকবো, কিন্তু আপনি কিভাবে জানলেন? বলবো না। ওহি প্রশ্ন করলো না, জানি বলবে না তাই বলল, আচ্ছা, কি করছেন আপনি? শুয়ে আছি, তোর ভাইরে কোলে নিয়ে হাত পা ব্যথা হয়ে গেছে, একটু টিপিয়ে দিয়ে যা। আর ওইটারে বলিস একটু কম খেতে। কি, আপনি ভাইয়াকে কোলে নিয়েছিলেন? তার মানে আপনি ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ। একটা সত্যি কথা বলুন তো, তার সাথে আপনার কি সম্পর্ক? আপাতত শালাদুলা ভাই। দেখুন, কথা ঘুরাবেন না। চল বিয়ে করি। আপনি আমাকে বিয়ে করে কি খাওয়াবেন? সিগারেট। ছি, আস্তাগফিরুল্লাহ, আমি এসব খাই না। তুই কি আমাকে স্বেচ্ছায় বিয়ে করবি নাকি তোকে তুলে নিয়ে আসবো? উল্টোপাল্টা কথা বন্ধ করুন, আগে নিজে কিছু করুন। আর সব থেকে বড় কথা, আপনি আমাকে 2 টাকা কবে বন্ধ করবেন? যেদিন তুই আমার বউ হবি।
ওহি হাঁটতে হাঁটতে ব্যালকনিতে গিয়ে দোলনায় বসে পড়ল। একটু রয়ে শুয়ে বলল, আপনি আমাকে কেন বিয়ে করতে চান? জুতা টানার জন্য। কি? গাধার মতো কথা বলছিস কেন? হ্যাঁ, বিয়ে মানুষ কেন করে? ওহি বিরক্ত হলো, একটু থেমে বলল, ভালোই তো বাসেন না, বিয়ে কেন করবেন? ভালোবাসি কি বাসি না তা জানার জন্য হলেও আগে তোর বউ হতে হবে। শফিক সাহেব একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছিল, এদিকে ওদিকে ঘুরে সবার খোঁজ খবর নিয়েছিল। একটা চায়ের দোকানে গিয়ে বসতেই হঠাৎ ফোনটা বেজে উঠল। বুক পকেট থেকে বের করে দেখলো অনুভবের কল। রিসিভ করতেই বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, বেশ। তো এমপি মশাইয়ের কি খবর? খবর ভালো নয়। কেন? অনুভব বেশ স্বাভাবিকভাবেই বলল, ইচ্ছে রাজি হয়েছে, এবার বিয়ের ব্যবস্থা করুন দাদাজান। শফিক সাহেব হাসলেন, অতঃপর বললেন, ঠিক আছে, পাত্রী নিয়ে চলে এসো নাত জামাই। অনুভবের যে কথা সেই কাজ। পরের দিনই বলে 2 দিনের মধ্যেই ইচ্ছেদের নিয়ে বাসায় চলে যাবে, আর 1 সপ্তাহের মধ্যে তাদের বিয়ে। ওহি তো ভীষণ খুশি, তার এতদিনের আশাটা এবার পূর্ণ হবে। যাওয়ার আগে মন মতো শপিং করবে বলে জানিয়েছে। অনুভব দ্বিমত করেনি, সবার জন্যই বিয়ে শপিং করার সিদ্ধান্ত নিল। অনুভব দুজনকে ডেকে মতামত জানালো। এ কথা জানানোর সাথে সাথে ওহি আর দেরি করলো না, বলল, ভাইয়া, এত মানুষের শপিং তো একদিনে হবে না, আগেই যেতে হবে, নইলে অনেক কিছু বাকি রয়ে যাবে। অনুভব অসুস্থ, সে নিজে নিয়ে যেতে পারবে না, তাই চয়নকে সাথে পাঠাতে চাইল, কিন্তু ইচ্ছে রাজি হলো না। এই সময় যদি অনুভবের কিছু প্রয়োজন হয় তখন কি হবে, তাই কিছু একটা ভেবে বলল, চয়ন ভাইয়ের যেতে হবে না, আমার ফ্রেন্ডদের ডেকে নিব, কোনো সমস্যা হবে না। অনুভব কিছু সময় চুপ করে থেকে টাকা ধরিয়ে দিয়ে বলল, ঠিক আছে, তবে কোনো সমস্যা হলে আমাকে কল দিও। আচ্ছা। দুজনেই মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রেডি হতে গেল। রুমে গিয়ে জিহান আর জিনিয়াকে কল করে আসতে বলল। অনুভবের গাড়িতে করেই রওনা দিল। শপিং মলে এসে প্রথমে শাড়ির দোকানে ঢুকল। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল রঙ্গন। তাকে দেখে ওহি অবাক হলেও ইচ্ছে হলো না, কারণ সেই জানিয়েছে আসার কথা। ইচ্ছে কেন জানি না এই লোকটাকে খারাপ মনে করতে পারে না, তবে মনে মনে ঠিক করেছে রঙ্গনের সাথে ওহিকে নিয়ে কথা বলবে, আর অনুভবের সাথে তার কী সমস্যা সেটাও বের করবে। অনেকদিন হলেও রঙ্গনের সাথে ওহির দেখা হয় না, এটা নিয়ে বেচারির খুব আফসোস করে। রাস্তাঘাটে চেয়ে চেয়ে দেখে কোথাও দাঁড়িয়ে আছে কিনা, কিন্তু পায় না। মাঝে মাঝে এই লোক হারিয়ে যায়। ওহি ইচ্ছেকে গুঁতা মেরে বলল, এই লোক কি করে জানলো আমরা এখানে আসবো? ইচ্ছে না জানার ভান করে বলল, আমি কি করে জানবো? হয়তো কেনাকাটা করতে এসেছে। সত্যি বলছিস? তাকে গিয়ে জিজ্ঞেস কর, যা, বিরক্ত করিস না। বলে ইচ্ছে সামনে এগিয়ে গেল। রঙ্গন পায়ের উপর পা তুলে বসে তাদের জন্য অপেক্ষা করছিল। ইচ্ছে এগিয়ে আসতেই উঠে দাঁড়ালো, পেছন দিকে একবার উকি মেরে বলল, তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না ভাইয়া, আমরা গাড়ি নিয়ে এসেছি। ও, দুজনেই? আপাতত 2 জন, কিন্তু একটু পরে আরো 2 জন চলে আসবে। আবির আর আরিয়া? ওই পেছনে এসে দাঁড়িয়ে অবাক হয়ে বলল। আপনি ওদের চেনেন? রঙ্গন ঠোঁট বাঁকিয়ে বলল, তোর 14 গোষ্ঠী ধরেই চিনি। ওহি বিড়বিড় করে বলল, অজয়ের লোকের কাজই এসব, আর তো কোনো কাজ নেই। ইচ্ছে সে কথা শুনে হেসে ফেলল, বলল, তাহলে বলুন তো, ওহির দাদার বাপের ভাইয়ের বইয়ের নাম কি? ওই ভাবলো রঙ্গন থতমত খেয়ে যাবে, কিন্তু না, সে সাথে সাথেই বলল, জোনাকি বেগম। ইচ্ছে আবার ওহিকে জিজ্ঞেস করলো, কি রে, ঠিক আছে? ওই নাক থেকে চশমা টেনে ওপরে তুলে বলল, আমি তো জানি না। রঙ্গন হাসল, সে জানে ওহি বলতে পারবে না, তাই আন্দাজে একটা বুদ্ধি দিয়েছে। দোকানদার ডাক দিতে এগিয়ে গিয়ে বসে বিয়ের বেনারসি দেখাতে বলল। দোকানদার বেশ সুন্দর সুন্দর শাড়ি বের করে দেখাচ্ছে, সেগুলো হাতে নেড়ে চেড়ে ইচ্ছে আর ওহি দেখছে। রঙ্গন কিছু একটা ভেবে ওহির পাশে বসে বলল, আমাদের বিয়ের শাড়িটাও নিয়ে নে। তোর বাড়ির লোক তো সহজে মানবে না, তাই না? যদি পালাতে হয়, শেষ পর্যন্ত যদি শাড়ি কেনার সময়
আমরা পাবো না, এখনই নিয়ে রাখ। ওহি বিরক্ত হয়ে বলল। দুটোর একটাও করব না। রঙ্গন থমথমে গলায় জবাব দিল। বুঝেছি, বিয়েটা তুই আমার কাপড় চোপড় পরেই করবি, আমার সমস্যা নেই, আমি সবেতেই রাজি। বাজে কথা বন্ধ করুন। আপনি এখানে কেন এসেছেন? শাড়ি কিনতে। কার শাড়ি? আমার। পরবেন? হ। ওহি আশেপাশে তাকিয়ে দেখলো কেউ শুনছে কিনা। না, সবাই যে যার কাজে ব্যস্ত। ইচ্ছেও বেশ মনোযোগ দিয়ে শাড়ি দেখছে। এদিকে তার খেয়াল নেই, আবারও ফিসফিস করে বলল। কি বলছেন এসব আজীব? রঙ্গন হাসতে হাসতে বলল। শোন, আমাদের বিয়েতে তুই পরবি পাঞ্জাবি পায়জামা, আর আমি পরবো শাড়ি গহনা। তোর ভাইকে পরাবো বাচ্চাদের ফতুয়া। মানুষজন দলে দলে আসবে আমাদের বিয়ে দেখতে। আহা, কি চমৎকার হবে, ভাবতে পারছিস? ওহি হতবম্ব হয়ে মাথায় হাত দিয়ে বলল। মাথা কি গেছে আপনার? হ্যাঁ, পাগল হয়ে গেছে। কার জন্য? তোর ভাইয়ের জন্য। আজব, আমায় রেখে আমার ভাইয়ের জন্য কেন পাগল হবেন? রঙ্গন টিটকারি মেরে বলল। এইটুকুনি মেয়ে আবার আমায় পাগল বানাতে চায়? হ্যাঁ, এইটুকুনি মেয়ের জন্য পাগল না হওয়া পর্যন্ত আপনাকে আমি বিয়েও করব না, মনে রাখবেন। হ্যাঁ। রঙ্গন আর উত্তর করল না। ইচ্ছের বিয়ের শাড়িটা সে নিজেই কিনে দিল। ইচ্ছে প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত হতেই হয়েছে। রঙ্গন বেশ করুণ সুরে তাকে অনুরোধ করায় আর না করতে পারেনি। একটু পরে এসে জিহানরা যোগ দিল। সবকিছু কেনাকাটা শেষ হলে তাদের নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো রঙ্গন। খাবার অর্ডার দেওয়ার পরপরই একটা কল আসায় তাড়াহুড়ো করে বিল মিটিয়ে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। ওই আবারও অভিমান করে সেদিকে চেয়ে রইল। অনুভবরা বাসায় ফেরার পরের দিনই আবিররাও চলে এসেছে। তাদের একমাত্র বড় ভাইয়ের বিয়ে আসবে না? অনুভবের থেকে মনে হচ্ছে তাদের আনন্দই বেশি। সারা বাড়ি হইচই করে মাতিয়ে রেখেছে। এমপির বিয়ে বলে কথা, অল্প সময়ের মধ্যে অনেক কিছু আয়োজন করে ফেলেছে। অনুভবের এত বড় অনুষ্ঠান করার ইচ্ছে না থাকলেও মা চাচিদের কথা ফেলতে পারেনি। তবে অনুভবের মন খারাপ, বাবা বিয়েতে আসতে পারবে না, তার নাকি ভীষণ কাজের চাপ। তবে এটা নিয়ে আর বেশি জোরাজুরি করলো না। সব থেকে বেশি মন খারাপ বোধ হয় তার মায়েরই হলো। শফিক সাহেবের বাড়িটা খুব একটা বড় না, এত মানুষজন আসবে না। তাই অনিমা বেগম তাদের বাড়িতে থেকে বিয়েটা সম্পূর্ণ হওয়ার প্রস্তাব দিলেন। শফিক সাহেব বেশ অনেক সময় ভাবলেন, তার কাজ করে দেওয়ার লোকের অভাব না হলেও সবাইকে বসতে দেওয়ার পরিবেশ হবে না। যেহেতু অনিমা বেগম এতবার করে বলেছে, তাই আর না করলো না। আকলিমা বেগম আগেই জানিয়ে দিয়েছে সে আর ওহি আর আরিয়া মেয়ে পক্ষ। এটা নিয়ে কেউ কোনো আপত্তি করেনি, বরং সবাই আরও বেশি খুশি হয়েছে। পরশুদিন হলুদ, কালকে ইচ্ছেরা এ বাড়িতে আসবে। তাদের থাকার জন্য আলাদা ব্যবস্থা আজকেই করে রাখলো সবাই মিলে। সব কাজ শেষে রুমে আসতে আসতে বেশ রাত হয়ে গেল। বিছানায় টান হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই ইচ্ছে মুখটা চোখের সামনে ভেসে উঠল। আবার চোখ খুলতেই রঙ্গনের ফেসটা মুখের সামনে ভেসে উঠল। লম্বা শ্বাস টেনে থমথমে গলায় বলল। কি জ্বালা, চোখ খুললে রঙন রে দেখি, আর চোখ বন্ধ করলে ওর বোন রে দেখি। তুই ভাই বোন আমাকে পাগল বানিয়ে ছাড়বে। তৎক্ষণাৎ ফোন বের করে ইচ্ছেকে কল দিল। ইচ্ছে জেগেই ছিল, শুয়ে থেকে এপাশ ওপাশ করছিল। ফোন আসতেই সাথে সাথে উঠে বসল। তার মন বলছিল আজকে অনুভব কল দেবে। সত্যি তাই হলো। সাথে সাথে রিসিভ করলো, কিন্তু কথা না বলে চুপ করে রইল। অনুভব আগেই কথা বলল। হ্যালো, হুম, কথা বলছো না যে? কি বলবো? তুমি বিয়েতে রাজি তো? আজকে ইচ্ছের বেশ লজ্জা লাগছে। অন্য সময় হলে সেই বেশি বকবক করত। একটু রয়ে শুয়ে বলল। হুম, রাজি। অনুভব ইচ্ছের মনোভাব বুঝল, তাই আর কথা না বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল। রাজি। শোনো মেয়ে, অনুভব মির্জা চায় তুমি বিয়ের আগে তাকে আরেকটা চিঠি দাও। ওহি সকাল সকাল গাড়ি নিয়ে ইচ্ছেদের বাসায় রওনা দিল। আনোয়ারা বেগম সবকিছু আগেই গোছগাছ করে রেখেছে। তাকে অবশ্য ইচ্ছে সাহায্য করেছে। গাড়ি আসতেই প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিজেরাও গাড়িতে উঠে বসল। ইচ্ছের কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে। ওহি বোধ হয় সে কথা বুঝল।
ইচ্ছেকে ফিস করে বলল, কি রে, বিয়ে করতে যাচ্ছিস? কেমন লাগছে বল বল। ইচ্ছে বেশ ভাব নিয়ে বলল, তোর ভাই হচ্ছে বউ আর আমি হচ্ছে জামাই। অনুভূতিটা সুন্দর। আমার এমপি বউ অপেক্ষা করছে। আহা, বিষয়টা কিন্তু বেশ সুন্দর। ওহি থতমত খেয়ে গেল। সেদিন একজন তার ভাইকে বাচ্চাদের ফতুয়া পরিয়ে দিল, আর আজকে এই একজন বউ বানিয়ে দিল। কি জ্বালা!